তো তোমাদেরকে যে জিরক্সটা দিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটি জিরক্স, ঠিক আছে? এখানে তোমাদেরকে পলিটি পড়ানো হবে ফার্স্ট একদম নতুন থেকে, একদম স্টার্টিং থেকে, যেগুলো পড়িয়েছি আর আগে যা পড়িয়েছি সব কিছু তোমাদের ঠিক আছে, কিন্তু এখন প্রথম থেকে একদম জিকে স্টার্ট করাবো। আর এখন তোমাদের 3টে ক্লাস হচ্ছে সপ্তাহে, একটা হবে ম্যাথের, একটা হবে জিকের, আর একটা হবে ইংলিশ জিকের, ঠিক আছে? কারণ কি হচ্ছে এখানে রিজনিং কিছু যায় আসে না, ম্যাথও তোমরা নর্মালি প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস সেট মারতে থাকো, যেহেতু তোমরা প্রিলিমস ব্যাচ না, তোমাদের বেসিকগুলো ক্লিয়ার আছে, তোমরা প্রিলিমস কোয়ালিফাই করেছো তারপরে এখানে এসছো, তাই না? তাই তোমরা কি করবা, জাস্ট প্র্যাকটিস সেট यहाँ पे যাই হোক প্র্যাকটিস সেট তোমরা মারতে থাকবা সবসময় ডেলি বেসিসে, ম্যাথস অ্যান্ড রিজনিং। আবার তোমরা ওই একই ভুল করবে না, মানে আবার চলো স্টার্টিং থেকে আমি প্রথম একটা ভালো করে করতে করতে আসবো, এমন করে না। তোমাদের একটা থ্রু আউট লার্নিং হয়ে গিয়েছে, ম্যাথও করে নিয়েছো, রিজনিংও করে নিয়েছো, এখন কি করতে হবে তোমাদেরকে, জাস্ট প্র্যাকটিসের ডেলি বেসিসে মারতে থাকো, ঠিক আছে? তো এবার কি হচ্ছে তোমাদের, আজকে তোমাদের এই যে জিকে স্টার্ট করলাম পলিটি, ইন্ডিয়ান পলিটি পুরো শেষ করে দেবো 3-4 দিনে, তারপরে তোমাদের নেক্সট ক্লাসটা হবে, বুঝলা? তো তারপরে সায়েন্স ধরবো তোমাদের, সায়েন্সে ওই যেমন করে অনলাইনে ক্লাস করাছি, তো অনলাইন ক্লাস ও ফ্রিতে এই জাস্ট অক্টোবরটা দিচ্ছি, তারপর থেকে সব পেড যারা আছে তারাই দেখতে পারো, যেমন তোমরা হচ্ছে তোমরাই শুধু ক্লাসগুলো করতে পারবা। তো ফার্স্ট হচ্ছে তোমাদের প্রিয়াম্বল না, ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন ধারণা, কিছু লিখতে হবে না তোমাদেরকে, যা লিখতে হবে আমি এক্সট্রা বলে দেবো, ঠিক আছে? কিছু পড়তে হবে না, ইংলিশে আছে কালা অক্ষর ভ্যাস বরাবর, তাই তো? তো এবার কি হচ্ছে, কনস্টিটিউশনের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিল আমাদের, MN রয়, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে? ফার্স্ট আইডিয়া। পলিটি 4টে থেকে 5টা ক্লাসে শেষ, বেশি বড় হয় না পলিটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট আইডিয়া কে দিয়েছিল, MN রয়, মানবেন্দ্রনাথ রয়। MN রয় কে ছিল, সিপিএমের ফাউন্ডিং মেম্বার, ঠিক আছে? কারণ কি হচ্ছে, সিপিএম কোনো একজন ব্যক্তি তৈরি করেছে না, যেমন কি হচ্ছে ফরওয়ার্ড ব্লককে তৈরি করেছিল সুভাষচন্দ্র বোস, ও আগে তৈরি করেছিল, তারপরে সবাই আস্তে আস্তে আসতে লেগেছিল, কিন্তু সিপিএম অনেকজন মিলে একসঙ্গে কোথায় তৈরি করেছিল, তখনকার যখন উজবেকিস্তান ছিল না, তখন কি ছিল, তাশকেন্দ, রাশিয়া, ঠিক আছে? রাশিয়ার ভিতরে উজবেকিস্তানটা ছিল। তো এখন বর্তমানে উজবেকিস্তানের রাজধানী কি, তাশকেন্দ, ঠিক আছে? তো 1920 সালে MN রয়, তারপরে তার সঙ্গে আরও 7 জন, ঠিক আছে? টোটাল 7 জন ছিল, তারপরে আর 6 জন, টোটাল 7 জন ছিল। এই 7 জন মিলে কি সিপিএম তৈরি করেছিল। এই সিপিএম তৈরি করলো কখন, 1920 সালে তৈরি করেছিল। দিয়ে তারপরে ইন্ডিয়াতে আসলো, ইন্ডিয়াতে MN রয় কখন তৈরি করলো, 1925-এ। কোথায়, কানপুরে, ঠিক আছে? কানপুর কোথায় আছে, ইউপিতে আছে, ঠিক আছে? কানপুরে এটা তৈরি করলো সিপিএম। জাস্ট এটুকু জেনে রাখো, আর কিছু তোমাদেরকে জানতে হবে না, বুঝতে পারলা? এটাই হচ্ছে সিপিএম শেষ। কংগ্রেসের ব্যাপারে ভালো করে তোমাদেরকে পড়তে হবে যখন তোমাদেরকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ানো হবে, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, নেক্সট আইডিয়া দিল তারপর আমাদের যে কনস্টিটিউশন তৈরি হবে, কারা তৈরি করে দিয়েছিল আমাদেরকে? ফার্স্ট কনস্টিটিউশন তৈরি করার জন্য এই যে রলেট আইন, তারপরে সাইমন কমিশন, তারপরে গোল টেবিল বৈঠক, এগুলো পড়িয়েছিলাম তো, মনে আছে? রাউন্ড টেবিল, ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল, সব কিছু এগুলো কিসের জন্য হয়েছিল, আমাদের সংবিধান বানানোর জন্য হয়েছিল, কিন্তু আমরাই সাপোর্ট করিনি। যে তারপরে কি হলো, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স দেওয়ার কথা হচ্ছে, আমরা ইন্ডিপেন্ডেন্স অলমোস্ট ধরতে পারো 1935 থেকে পেতে লেগেছিলাম, কিন্তু তখন আমরা দায়িত্ব শাসন ডমিনিয়ন স্টেটাসে ছিলাম। যেমন কি হচ্ছে, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ায় বারবার এক্সাম্পল দিই, অস্ট্রেলিয়া কি এখন ফুললি ইন্ডিপেন্ডেন্ট না, তারা ডমিনিয়ন স্টেটাসে আছে, মানে তারা ব্রিটেনের আন্ডারে কাজ করে। দেখবা অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ আর ব্রিটেনের ফ্ল্যাগ কাছাকাছি একই মতন, অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ আর নিউজিল্যান্ডের ফ্ল্যাগ কাছাকাছি একই মতন, ঠিক আছে? ডমিনিয়ন স্টেটাসে আছে সবাই। তো এবার কি হচ্ছে, আমাদের যে মানে আমরা স্বাধীন হব, আমরা চলবো কেমন করে, চলবো আমরা
কোনো না কোনো একটা দেশের একটা নির্দিষ্ট সংবিধান থাকে, ঠিক আছে? ওই সংবিধান মেনে সব পুরা যত জনজাতি আছে, জনগণ আছে, সবাই চলে। তো ওই সংবিধানটা আমাদের কে বানিয়ে দিয়েছিল? ওই ব্রিটিশরাই বানিয়ে দিয়েছিল। ব্রিটিশে তখন যে মেন লর্ড ছিল, কোন লর্ডের আমলে তৈরি হতে স্টার্ট করেছিল? এটা লর্ড ওয়েভেলের আমলে তৈরি হতে, ঠিক আছে? লর্ড ওয়েভেল বলেছিল ঠিক আছে একটা সংবিধান বানাতে হবে। এই লর্ড ওয়েভেল কী করলো? ক্যাবিনেট মিশন প্ল্যান, আরে ক্যাবিনেট মিশন প্ল্যানকে ভারতে পাঠালো। এটা এসেছিলো ফেব্রুয়ারিতে, কিন্তু অফিসিয়ালি কাজ স্টার্ট করতে লাগে কখন থেকে? 16 মে 1946-এ অফিসিয়ালি কাজ স্টার্ট করতে লাগে। তাহলে ক্যাবিনেট মিশন ভারতে কখন এসেছিলো? এই ডেটটা, ফেব্রুয়ারি পড়তে যাবে না, ঠিক আছে? এই ডেটটা 16 মে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিলো। ক্যাবিনেট মিশন প্ল্যান মানে কি হচ্ছে? তিনজন ব্যক্তি না, অনেকজন এসেছিলো, কিন্তু মেন যারা তিনজন ছিল ওরা হেড ছিল। তো ক্যাবিনেট মিশন প্ল্যানে তিনজন মেন হেড কে? ফার্স্ট হচ্ছে তোমার সেক্রেটারি, তারপর হচ্ছে লর্ড, তারপর হচ্ছে অ্যাডমিরাল। লর্ড মানে তুমি প্রেসিডেন্ট ধরে লো। এবার দেখো ওখানে বক্সে তোমাদের লেখা আছে ক্যাবিনেট মিশনে সেক্রেটারি কে ছিল? সেক্রেটারি হচ্ছে মেন অরিজিনাল হেড, আমরা ভাবি প্রেসিডেন্ট, না সেক্রেটারি, ঠিক আছে? তো সেক্রেটারি কে ছিল? লেখা আছে বক্সের ভিতরে 1 2 3 করে লেখা আছে, ঠিক আছে? কে ছিল সেক্রেটারি? প্যাট্রিক লরেন্স, ঠিক আছে? এ ছিল সেক্রেটারি। প্রেসিডেন্ট কে ছিল? স্ট্যাফোর্ড ক্রিপস। ওই ক্রিপস মিশন এসেছিল না, এই তো ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস। তারপরে এখানে কি হচ্ছে? অ্যাডমিরাল এভি আলেকজান্ডার। ওই আলেকজান্ডার না, ও তো কখন মরে গিয়েছে 326 সালের ওখানে। তো 326-এ ইন্ডিয়াতে এসেছিলো, তাই তো? কার আমলে? ধনানন্দের আমলে, ঠিক আছে? এবার অনেক সময় তোমরা ভাববা পরুর সঙ্গে যুদ্ধ হয়েছে, ধনানন্দ কোথা থেকে এসলো? যদি কোনো আমল জিজ্ঞেস করে, কোনো রিজন জিজ্ঞেস করে, তাহলে সবচেয়ে বড় রাজা তখন কে ছিল তার আমল জিজ্ঞেস করবে, ঠিক আছে? ধনানন্দ হবে। কিন্তু যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? ধনানন্দর সঙ্গে হয়েছিল যুদ্ধ। সে ধনানন্দকে দেখেই নি, ঠিক আছে? ধনানন্দকে সে জানেই না। তো কী হচ্ছে এখানে ছিল কে? পরু ছিল, তাই না? তো এগুলো হচ্ছে তোমাদের পরে হিস্ট্রিতে পড়ানো হবে। তো এটা হলো তোমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান। এখানে আসলো, ওরা বলল ঠিক আছে আপনাদের জন্য আমরা কি করব? একটা কনস্টিটিউশন তৈরি করব, সংবিধান তৈরি করব। আপনাদের যত বুদ্ধিজীবীরা আছে সবাইকে ডেকে নিয়ে আসেন, সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে আসেন। কোথায়? এখন যেটা পার্লামেন্ট বিল্ডিং, সেটাই আগে হচ্ছিল কনস্টিটিউশনাল হল, ঠিক আছে? তো পার্লামেন্ট বিল্ডিংয়ে সবাইকে ডেকে নিয়ে আসা হলো দিল্লিতে, ঠিক আছে? দিয়ে পার্লামেন্ট বিল্ডিংয়ে সবাই কাছাকাছি তোমার ধরে নাও 281 না 211 এতজন মানুষজন সব এসেছিল। দিয়ে তারপরে ওখানে ক্যাবিনেট মিশনে তোমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে গণপরিষদ, তাই তো? গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর ক্যাবিনেট মিশন প্ল্যান, গণপরিষদ একটা অ্যাসেম্বলি মানে কি হচ্ছে? তোমরা স্কুলে যখন সকাল সকাল যাও তখন কি করো? একটা অ্যাসেম্বলিতে যাও না, প্রার্থনা করো, হামকো মন কি শক্তি দেনা, এমন করে। তো এটা কি হচ্ছে? তোমাদের প্রার্থনা করার জন্য সবাই যাচ্ছ। তো অ্যাসেম্বলি হচ্ছে গুট, অনেকজন আসলো, সবাইকে একসঙ্গে গুটভাবে সবাই আসলো। এই অ্যাসেম্বলি থেকে একটা পাস হলো, ঠিক আছে আমরা এবার কনস্টিটিউশন তৈরি করতে লাগবো। তো ফার্স্ট মিটিং সবাই একসঙ্গে, সবাইকে ডাকা হলো কখন? এটা তৈরি হয়ে গেছিলো 6 ডিসেম্বরে তৈরি হয়ে গেছিলো, কিন্তু সবাইকে একসঙ্গে কখন ডাকা হলো? ফার্স্ট মিটিং কখন হয়েছিল? এমন করে প্রশ্ন ডাইরেক্ট চলে আসে। ক্যাবিনেট মিশন কত সালে হয়? তারপরে সিপিএম কখন তৈরি হয়েছিল? তারপর তোমার এই প্রথম আমাদের অধিবেশন কিংবা প্রথম মিটিং, ফার্স্ট মিটিং কনস্টিটিউশন অ্যাসেম্বলির কখন হয়েছিল? 9 ডিসেম্বর 1946 হয়েছিল। 9 ডিসেম্বর 1946 হয়েছিল, তাই তো? তো এবার কি হচ্ছে তোমার 9 ডিসেম্বর 1946 এবার সবাই আসলো। এখানে প্রেসিডেন্ট কে ছিল?
সচিদানন্দ সিনহা, ঠিক আছে। এটার আগে স্টোরি আছে। স্টোরি কি? ফর এক্সাম্পল মেনে নাও এখানে তোমাদের একটা গুড বানালাম, এবার এখানে কেউ সিনিয়র না, মানে সিনিয়র বলছি, কেউ এখানে মানে লিডার না কিংবা কেউ কিছু মানে মেন হেড না, এখানে একজনকে হেড বানানো হবে, আমি বাদ দিই, ঠিক আছে, আমাকে বাদ দিয়ে দাও, একজনকে হেড বানানো হবে। কাকে বানাবা তোমরা? হ্যাঁ, সবচেয়ে সিনিয়র যে হয়তো তাকে বানাবা, কিংবা সবচেয়ে বুদ্ধিমান যে তাকে বানাবা, কিংবা সে যে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে, কিংবা ওর কাছে তোমরা যখন যাও তখন ও তোমার কোশ্চেনটা সলভ করে দেয়, ঠিক আছে, তাকেই তো বানাবা, ঠিক আছে, হামিমকে তো বানাবা না, বুঝতে পারলা? তো এবার কী হচ্ছে, चाटते रहेंगे तुम लोग को, चाटना पड़ेगा, नहीं तो तुम लोग सीधे नहीं होगे। ओके, তো এবার দেখো দেখো বারবার আমি বলছি, আর আগের দিনও ছেড়েছিলাম তোমাকে, এখনও বলছি, প্রিলিমসে আমি অত কিছু জোর দিতাম না, কারণ ওই প্রিলিমসে ওই 25-30 মার্কস পেয়ে যাও, আরামসে কোয়ালিফাই করে যাবা। মেন্সে কিন্তু এটা গল্প হবে না, মেন্সে তোমাদের কম্পিটিশান এই লেভেলে থাকবে, এমন নর্মাল লেভেলে থাকবে না, ঠিক আছে। পড়লেই চাকরি পাবা, না পড়লে যাও। আমি বারবার বলছি, একটা মুভি না, ওয়েব সিরিজ দেখেছো ওই কোটা ফ্যাক্টরি 2? আমি নি দেখ লেনা, রিয়ালিটি দিখা দেগা পুরা। কী হচ্ছে, এমন করে বসে আছো তো, পাশের বন্ধু সবাই ভাববে জিতু ভাইয়া, নাম শুনেছো? জিতু ভাইয়া হচ্ছে হিরো না, জিতু ভাইয়া হিরো না, ওটা হচ্ছে একটা ক্যারেক্টার জাস্ট। অরিজিনাল যদি তুমি ধরতে চাও, মাহেশ্বরী হচ্ছে অরিজিনাল। শুনে দিচ্ছি, বলে দিচ্ছি ভালো করে, মাহেশ্বরী কী বলেছিল, ঠিক আছে? এই মারবো ডাইরেক্ট একদম, আমাকে রাগাবি না আর। ওকে, তো মাহেশ্বরী কী বলেছিল, নিজের বন্ধুদেরকে কিংবা নিজের আশেপাশে চেহারাকে দেখে লাও, তাই তো বলেছিল। কেন দেখে লাও? কারণ এরা হচ্ছে তোমার সবচেয়ে বড় কম্পিটিটার, শত্রু না, বন্ধুও না, কি হচ্ছে কম্পিটিটার। ওকে, যখন তুমি এক্সাম দিতে যাবা, তোমরা এখানে কতজন আছো? 30 না 32 জন আছো, ঠিক আছে। তোমরা যখন এক্সাম দিতে যাও, আমি বলছি 30 থেকে 32 জনে তোমরা খুব জোর যদি চাকরি পাও 10 থেকে 12 জন পাবা। আমি বলবো না সব চাকরি পাবো, কেউ পাবে না, আমি দেখিয়ে দিতে পারবো কে কে পাবে না, কিন্তু তোমাদেরকে খাটতে হবে। এমন নাকি আমি বলে দিলাম এ পাবে না, মানে এই স্যার আপনি বলে দিলাম পাবো না মানে পাবো না, না, আমাকে ভুল দেখাও না, স্যার আপনি বললেন, আমি দেখিয়ে দিব আপনাকে চাকরি করে, ঠিক আছে। তো কী হচ্ছে, এখানে তোমাদের কতজন আছে? 30-32 জন আছে। ওখানে খুব জোর কতজন পাস হলো? 12 জন আমি ম্যাক্সিমাম নিয়ে এলাম, বাদ বাকি 20 জন কী হলো? कंपटीशन है, बहुत तगड़ा वाला कंपटीशन होगा। আগে কত মার্কস তোমাদের পাস হয়ে যেত? 85-তে 42 পেলে পাস হয়ে যেত, হাফেরও কম। এখন এর আগের বছর 56 হয়ে গেছিল, 42 থেকে 56, কত মার্কস বেড়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এটা জেনারেলি ধরে চলবা, ওবিসি এসব কিছু ধরবা না, ঠিক আছে। মেন্সে কোনো পার্থক্য হয় না ওদের বেশি। তারপরে এখানে আবার ইন্টারভিউ যোগ হবে, ঠিক আছে। এবার তাহলে কত কাট অফ যাবে ভাবো, ঠিক আছে। আগে থেকে তোমরা ধরে রাখো 60+ তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে, আর 60+ অ্যাটেম্প করতে গেলে অঙ্ক কত? 25, জিআই কত? 15, সরি অঙ্ক হচ্ছে 20 আর জিআই হচ্ছে 15, কত হচ্ছে? 35। অঙ্ক জিআই সবাই পারবে, অঙ্ক জিআই সবাই পারবে, পাস হবা। ফুল আউট অফ ফুলও করলে তোমরা পাস হবে না। কিসে মার্কস তুলতে হবে? জিকে অ্যান্ড ইংলিশে, বুঝতে পারলা কত ভাইটাল এই দুটো টপিক। তাই এই যে তোমাদেরকে নোট দিচ্ছি না, এটা বিসিএস ব্যাচের নোট, ক্লাস 6 দেখতে পাচ্ছ লেখা আছে, WCS ব্যাচের নোট। তোমাদেরকে WCS লেভেলের আমি জিকে পড়াবো, বুঝতে পারলা। একটা জিনিস তোমাদের ক্ষতি নাতে পড়তে হবে। কি জিকে কোথা থেকে জিজ্ঞেস করে নেবে কেউ যায় না। এই তো বললাম না, কি এখন অন্ধ্রপ্রদেশ না কুচিপুড়ি একটা প্রশ্ন এসেছিলো, পারতাক না। তারপরে একটা মুখ সেট নিয়ে আসলাম, কি পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না কি একটা না থাকে, পৃথিবী ঘুরে যদি না, তাহলে কি পৃথিবী শীতল হয়ে যায় না, ঠান্ডা হয় না, গরম হয়ে যায়? পারতাক না মুখ সেট না নিলে। তো কী হচ্ছে, এগুলো তোমাদেরকে ভালো ভালো ক্ষতি নিতে পড়তে হবে, বুঝে। সে চলো আব হ্যাঁ, তো 9 ডিসেম্বরে সবাইকে একসঙ্গে ডাকলো সবাইকে একসঙ্গে। তারপরে এবার কি হবে, এখানে যে মেন হেড, তখন ইন্ডিয়াতে মেন হেড কে ছিল? জওয়াহরলাল নেহরু এখন কেউ চিনে না। ইন্ডিয়াতে মেন পার্টিজ কী ছিল? হিন্দু মহাসভা, মুসলিম লীগ, আর সবারই বাপ INC, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এই জিরক্স। তো ভারতীয় জাতীয় কংগ্রেস তখন মেন হেড ছিল না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মুসলিম লীগও ছিল,
কিন্তু এবার কি হচ্ছে, মুসলিম লীগকে, হিন্দু মহাসভাকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সবাইকে একসঙ্গে ডাকা হলো। দিয়ে তারপরে কি হলো, মুসলিম লীগ বলছে আমরা ডিফারেন্ট স্টেট চাই। স্টেট মানে রাজ্য না, স্টেট মানে কান্ট্রি, ঠিক আছে, আমরা ডিফারেন্ট স্টেট চাই, আমরা এসব গণপরিষদ কিছু মানি না। তারপরে মুসলিম লীগ কী করলো, বয়কট করে দিল, মানে চলে গেল, আমরা এগুলো কিছু মানি না, আমাদেরকে অন্য স্টেট লাগবে। তাই মুসলিম লীগ বেরিয়ে গেলো। এবার থাকছে কত, 4-5টা পার্টি থাকছে। ওই 4-5টা পার্টিতে মেন রাজাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন আমরা স্বাধীন হয় তখন প্রেসিডেন্ট কে ছিল, মানে সভাপতি কে ছিল? কোয়েশ্চেন এমন করে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে। অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিল? JB কৃপলানি या কৃপলিনি, যাই হোক, বুঝতে পারলি হলো। তারপরে এবার কি হচ্ছে, JB কৃপলানি ছিল। সবাই বললো তাহলে স্যার আপনি যেহেতু এখানকার প্রেসিডেন্ট, তাহলে আপনি উঠেন, আপনি কথা বলতে স্টার্ট করেন। ও আসলো, কথা বললো, দিয়ে তারপরে বললো ঠিক আছে, যে JB কৃপলানি বললো যেহেতু আমরা এখানে নতুন একটা অ্যাসেম্বলি তৈরি করছি, এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো বিলং করে না, পুরো ইন্ডিয়াকে বিলং করে, তাহলে কী হবে, এখানে একটা আমরা প্রেসিডেন্ট নিয়োগ করব। প্রেসিডেন্ট নিয়োগ হবে কিসে? সিনিয়র মোস্ট যে ব্যক্তি ছিল তাকে নিয়োগ করা হবে। দিয়ে তারপরে খোঁজটা যে দেখা হলো, ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিল সিনিয়র মোস্ট পারসন, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে, নোটসে সব কিছু দিয়ে আছে। তো ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে বানানো হলো, এ ছিল অস্থায়ী প্রেসিডেন্ট, স্থায়ী না, অস্থায়ী প্রেসিডেন্ট ছিল, টেম্পোরারি, এ ছিল অস্থায়ী প্রেসিডেন্ট। তারপর কি হচ্ছে তোমাদের, তারপরে সেকেন্ড মিটিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের কখন হয়েছিল? 11 ডিসেম্বর 1946, ঠিক আছে, 11 ডিসেম্বর মানে একদিন পরেই কী হলো, ওটাকে টেম্পোরারি প্রেসিডেন্ট বানানো হলো। ফর এক্সাম্পল তোমাদের স্পিকার, প্রোটেম স্পিকার, তারপরে টেম্পোরারি স্পিকার, এগুলো কিছু জানো? বলে দিচ্ছি, লোকসভা যখন হচ্ছে না, লোকসভা অধিবেশনে একটা হচ্ছে তোমাদের মেনে নাও, এখন লোকসভা যেটা একটা বসে আছে সেটা, এটা হচ্ছে 17তম। এটা এখন লোকসভাতে আমাদের স্পিকার কে আছে? হ্যাঁ, ওম বিড়লা আছে, ঠিক আছে। এবার কী হচ্ছে, 2014তে ইলেকশনস হবে। ওম বিড়লা এবার কী হচ্ছে, তাদেরকে নিজের পজিশনটা ছেড়ে দিতে হবে। 2014 ইলেকশনস হবে। ওম বিড়লা কী করবে, একটা প্রোটেম স্পিকার চুজ করে নেবে। প্রোটেম স্পিকার কাকে বলছি আমরা? মানে যারা এবার জিতলো, মেনে নাও ওম বিড়লা হেরেও যেতে পারে কিংবা জিতেও যেতে পারে, তাই না? ওম বিড়লা এবার কী করবে, যারা এবার ভোটে জিতলো, 2024 ভোটে জিতলো, ওদের মধ্যে থেকে একটা স্পিকার চুজ করলো। প্রোটেম স্পিকার মানে টেম্পোরারি স্পিকার চুজ করলো। এই টেম্পোরারি স্পিকার কী করবে, এবার সবাইকে শপথ গ্রহণ করিয়ে দিবে। শপথ গ্রহণ করিয়ে দিল, কে কী আছে এখন মানে কোনো ফিট হয়নি, মানে কে প্রাইম মিনিস্টার হবে, কে হোম মিনিস্টার হবে, কিছু ফিট হয়নি। এখন জাস্ট সবাইকে শপথ গ্রহণ করিয়ে দিল। দিয়ে তারপর শপথ গ্রহণের পর এরা যারা পুরাতন ছিল এরা বাদ। এবার ভাববা আসলে পুরাতনে যারা ছিল তারা কি এদিকে আসবে না? আসতে পারে, সমস্যা নাই, কিন্তু সবাইকে আবার নতুন করে শপথ গ্রহণ নিতে হবে। শপথ গ্রহণ করলো, এখানে যারা এবার নতুন আছে, এখান থেকে এবার যে ওম বিড়লা ছিল চলে গেল, প্রোটেম স্পিকার যাকে ছিল ও সবাইকে শপথ গ্রহণ করিয়ে দিল। দিয়ে শপথ গ্রহণ করার পর ওখানের ভিতরে ভোট হলো, মানে কাকে স্পিকার বানাতে চাই, দিয়ে ওখানে ভোট হলো, দিয়ে পার্মানেন্ট স্পিকার পেয়ে গেলাম। তো এমন করে এখানে হয়েছে, আজ পর্যন্ত সেটাই চলে। কী হচ্ছে, আগে নর্মাল কে উঠলো, JB কৃপলানি উঠলো, তারপরে একটা টেম্পোরারি স্পিকার কি সভাপতি বানালো, কাকে বানালো? ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে বানালো। তারপরে ডক্টর সচ্চিদানন্দ সিনহা কী করছে, ও তারপরে লাস্টে একদিন পর তোমাদের কি হলো, আর একটা পার্মানেন্ট প্রেসিডেন্ট চুজ করে এলো। পার্মানেন্ট প্রেসিডেন্ট কাকে চুজ করা হলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব ফ্রম বিহার, ঠিক আছে, জিয়া হো বিহার কে লাল্লা, তাই তো? ওকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব কী ছিল? প্রেসিডেন্ট ছিল। আর ভাইস প্রেসিডেন্ট কে ছিল? ওখানে ভাইস চেয়ারম্যান লেখা আছে, ভাইস প্রেসিডেন্ট লিখে লিবা, ঠিক আছে, ওটাই সবাই লিখবে। কী হচ্ছে, HC মুখার্জি ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। ওখানে সব লেখা আছে, কিছু লিখতে হবে না তোমাদেরকে, খাটনি করতে হবে না। যদি লিখাতে যায় না তাহলে এই এতটুকু জিনিস তোমাদের 4-5 দিন চলে যাবে, নষ্ট হবে। সব কিছু লেখা আছে, সব কিছু, একটাও জিনিস লিখতে হবে না। যখন কিছু লিখতে হবে আমি ঠিক তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, এবার হচ্ছে
তাহলে এখানে কি হলো তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর এইচ.সি. মুখার্জিকে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হলো, কমপ্লিট। তারপরে এবার নেক্সট কী হচ্ছে, তারপরে নেক্সট হচ্ছে এবার আস্তে আস্তে কাজ স্টার্ট হবে। ওই যে কাজটা স্টার্ট হলো ওটার টাইম লাইনটা ভালো করে এখানে দেওয়া আছে, আর এটা তো পুরাতনটা। টাইম লাইনটা এবার দেখবা, 6 ডিসেম্বরে আমাদের ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়, তারপর 9 ডিসেম্বরে সবাইকে ডাকা হয়, 11 ডিসেম্বরে সব কিছু তৈরি হলো, ঠিক আছে। তারপরে মেম্বার টেম্বার যা আছে না ওগুলো পড়তে হবে না, তোমাদেরকে বলে দেবো কোথায় ভালো করে একদম ডিটেলসে পড়তে হবে আর কোথায় পড়তে হবে না। ফালতু যেগুলো যেমন কি হচ্ছে প্রিন্সলি স্টেটের কে এসলো কে আসেনি এগুলো কিছু জানতে হবে না তোমাদেরকে, এগুলো তোমাদের জন্য ইউজলেস। তারপর হচ্ছে নেক্সট 13 ডিসেম্বরে কি হলো, একটা অবজেক্টিভ রেজলিউশন পাস হলো। কে পাস করেছিল? জওয়াহরলাল নেহরু, দুদিন পরই, ঠিক আছে। অবজেক্টিভ রেজলিউশনটা কি হচ্ছে, আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা হচ্ছে না গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি গণপরিষদ, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের সংবিধান তৈরি করা, ঠিক আছে। সংবিধান তৈরি করছে। সংবিধান আমাদের কেমন হওয়া উচিত, অবজেক্টিভ। স্কুলে যখন তোমরা কোনো প্র্যাকটিক্যাল করতাক, প্র্যাকটিক্যালের আগে কি অবজেক্টিভ লিখতাক না? কোনো একটা প্র্যাকটিক্যাল করছো তখন অবজেক্টিভ লিখলা, তারপরে প্রসিজার লিখলা কেমন করে হচ্ছে, তারপরে লাস্টে কি কনক্লুশন লিখছো, এমন করে লিখে নেই, লিখেছো তো কী হচ্ছে, এরাও একটা অবজেক্টিভ। মানে আমাদের কনস্টিটিউশন কী বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি, কী হওয়া উচিত, কেমন করে হওয়া উচিত, ভালো খারাপ যাই কিছু হোক কেমন করে হওয়া উচিত। তো এটা কি হচ্ছে, ওই অবজেক্টিভ রেজলিউশনে পাস হয়েছিল। তো এটা কে পাস করেছিল? জওয়াহরলাল নেহরু বলেছিল আমাদের একটা অবজেক্টিভ রেজলিউশন। কখন পাস করেছিল? 13 ডিসেম্বর, দুদিন পর, ঠিক আছে। মানে ওই 9-10 গ্যাপ, 11-12 গ্যাপ, 13, এই 3টে দিন অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারলা। 13 ডিসেম্বরে পাস করলো জওয়াহরলাল নেহরু। তারপর কি হলো, এই অবজেক্টিভ রেজলিউশনটাই আমাদের এখন বর্তমানে কি হচ্ছে, প্রস্তাবনা, মানে প্রিয়াম্বল অফ ইন্ডিয়া। প্রিয়াম্বলে ছবি দিয়েছি ভালো করে দেখো, এটা দেখতে হবে না, মোবাইল খুলো, মোবাইল অন করো, মোবাইল অন করো, মোবাইল অন করো, গাইড দাদাতে যাও, মেন ব্যাচে যাও, গাইড দাদা। একদম অরিজিনাল যেটা হচ্ছে না, অরিজিনাল ছবি ওটা হচ্ছে, ওটা তোমাদেরকে দেওয়া আছে, কোনো ডুপ্লিকেট ছবি এমন করে কিছু না, অরিজিনাল ছবিটা ওখানে থেকে ডাউনলোড করে তোমাদেরকে দিয়েছি। এটা হচ্ছে আগে অরিজিনাল, এটাতে 3-4টে ওয়ার্ড দেখতে পাবা না তোমরা, কারণ কি যখন আমাদের বানানো হয়েছিল তখন সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি এগুলো অ্যাড করা হয়েছিল না, পরে হবে আস্তে আস্তে। এবার কি হচ্ছে, এই যে প্রিয়াম্বল দেখছো না, ওখানে কি লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হেয়ার বাই সলেমলি, এইসব কিছু লেখা আছে, তো মুখস্থ তো নাই, যাই হোক। তো এখানে এই প্রিয়াম্বলটাই কি হচ্ছে, আগে প্রস্তাবনা ছিল, আমি প্রস্তাবনা বলছি, অবজেক্টিভ রেজলিউশন ছিল, দিয়ে তারপরে এটাকে প্রস্তাবনা বানানো হয়েছে। তাই প্রিয়াম্বলের আইডিয়া আমরা কোথায় থেকে নিয়েছি, মানে জওয়াহরলাল নেহরু কোথায় থেকে নিয়েছে। ফ্ল্যাগ দেখতে হবে না, ফ্ল্যাগ পরে আমি পড়াচ্ছি, হ্যাঁ, আমেরিকা থেকে আমরা নিয়েছি, ঠিক আছে। এমন করে ডাইরেক্ট প্রশ্ন আসবে, জওয়াহরলাল নেহরু কিংবা আমাদের যে প্রিয়াম্বল আছে আমরা কোথায় থেকে ধার করেছি প্রিয়াম্বলটা, কিংবা এই আইডিয়াটা কোথায় থেকে নিয়েছি, এটা আমরা ইউএসএ থেকে নিয়েছি, মার্কিন যুক্তরাজ্য, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে টাইম লাইনে 22 জানুয়ারি এটা কী হয়ে গেলো, অ্যাডাপ্ট করে নেওয়া হলো, বাস প্রস্তাবনা। তারপর হচ্ছে 22 জুলাই 1947, 22 জুলাই, এটা বড় বড় করে লিখতে হবে। এবার তোমরা ডায়াগ্রাম বানাবা খাতায়, কিংবা নিচে যদি জায়গায় তোমরা ডায়াগ্রাম বানাতে পারো তো বানাবা, ভালো ছোট্ট করে একটা বানাবা। তোমরা জানো এইসব জিনিস, কিন্তু তাও লিখে রাখবে, এক জায়গায় যদি থাকে তো বেটার হয়। শান্ত রহো, ঠিক হবে। আমাদের যে ফ্ল্যাগটা, ইন্ডিয়ান ফ্ল্যাগের স্টোরি অনেক বড়, কিছু পড়তে হবে না তোমাদের, সব ইউজলেস, ঠিক আছে। কে প্রথমে কি ফ্ল্যাগ বানিয়েছিল, তারপরে কি ফ্ল্যাগ এসলো, চারখার মানে কি, এমন করে কিছু পড়তে হবে না তোমাদের। ফার্স্ট দেখো, এবার তোমাদের গ্রুপে আমি 6টা ফ্ল্যাগ পাঠিয়েছি। গ্রুপ দেখো, ওই যে ছবি আছে তার পরেই আরেকটা ছবি আছে, তার আগে উপরে ক্লিক করলা, ওই ছবিতে কি আছে তোমাদের ফ্ল্যাগস, 6টা ফ্ল্যাগ।
আগে দেখো আমাদের কেমন ফ্ল্যাগ ছিল, আগে বন্দে মাতরম লেখা ছিল, তারপরে রংটা কী ছিল, লাল নীল সবুজ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, লাল আসলো হলুদ আসলো, তারপরে ইয়েলো চলে আসলো, তারপরে লাল আসলো হলুদ আসলো গ্রিন চলে আসলো। এমন করে আমাদের ফ্ল্যাগগুলো অনেক রকমের হয়েছিল। কোশ্চেন কি আছে এখান থেকে এবার শোনো। ফার্স্ট কি কোশ্চেন জিজ্ঞেস করে, আমাদের ফ্ল্যাগটা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা সর্বপ্রথম কে আনফ্লাওয়ার করেছিল, মানে হোস্টিং করেছিল কিংবা যাই কিছু বলে না, সবচেয়ে প্রথম কেউ, হ্যাঁ না, ফার্স্ট তুলেছিল ম্যাডাম বিকাজি কামা 1906 সালে জার্মানিতে, ঠিক আছে। এইসব জিনিস এমন করে প্রশ্ন আছে। হ্যাঁ এটা পড়েছিল এলো এগুলো, হ্যাঁ ম্যাডাম বিকাজি কামা, ঠিক আছে। ম্যাডাম ওই হলো মাদাম বিকাজি কামা, ঠিক আছে। একটা মেয়ে না ছেলে, মেয়ে, ঠিক আছে। ছেলে লোক তো একদম ফালতু, মেয়েরাই ওই দেখো একা আছে, ওই একা শিখবে, আমি জানি ও পাস করবে, কনফার্ম পাস করবে, বুঝে। এই ব্যাচে কজন, 4 না 5, 4টে মেয়ে আছে, ঠিক আছে, 4জনই পাস করবে, আমি বলে দিচ্ছি। এবার শুনো, হ্যাঁ ওকে দেখো এবার নেক্সট দেখো, এই যে ফ্ল্যাগটা, এটা আগে তোমাদের এমন ফ্ল্যাগ ছিল না। আগে এখানে বন্দে মাতরম লেখা ছিল, তারপরে বাঘ ছিল, তারপরে চারখা হলো, তারপরে এমন করে আস্তে আস্তে কি নিউ ফ্ল্যাগ এভলিউশন হতে থাকছে। তাই ফার্স্ট যখন আমাদের কোনো ব্যক্তি, মানে মাদাম বিকাজি কামা, মাদাম বিকাজি কামা 1906 সালে জার্মানিতে এই ফ্ল্যাগটা হোস্ট করেছিল সর্বপ্রথম ইন্ডিয়ার। সেই ফ্ল্যাগের রং ছিল কি, উপরে ছিল তোমাদের হলুদ, সবুজ, তারপরে সাদা, তারপরে লাল, ঠিক আছে। ওই হলো, বুঝতে পারলা। তো এবার কী হচ্ছে, এই রং তো জিজ্ঞেস করবে না, ফার্স্ট কী জিজ্ঞেস করবে তোমাদেরকে, কে ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হোস্ট করেছিল, ম্যাডাম বিকাজি কামা, এগুলো বাস এটুকু, আর কিছু জানতে হবে না। তারপরে নেক্সট হচ্ছে, এখন যে অফিসিয়াল ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগের নাম কি, আমাদের অফিসিয়াল ফ্ল্যাগের নাম কি, তিরঙ্গা, পানবাহার কুবের না, तिरंगा, ठीक है, तिरंगा। तो ये तिरंगाटा विमल भी नहीं है ना, अभी तो विमल चल रहा है, जुआ जुआ पे केसरी फालतू सब। ओके, तिरंगा, तिरंगा केन, 3টে রং আছে তার জন্য তিরঙ্গা বলা হয়। তারপরে উপরে কি আছে, স্যাফরন, স্যাফরন মানে অরেঞ্জ না, গেরুয়া, রং দে তুমো হে গেরুয়া, তাই তো, আরে তারপরে হচ্ছে হোয়াইট, তারপরে হচ্ছে গ্রিন। প্রতিটা রঙের একটা মিনিং আছে। গেরুয়া রঙের মিনিং কি হচ্ছে, ব্রেভ অ্যান্ড স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস স্পেলিং যাই হোক বাদ দে, আমি স্পেলিং ভুল হচ্ছে, তো যাই এই জিনিসগুলো, ঠিক আছে। যেমন কি হচ্ছে, তোমরা ত্যাগ পড়ে নিলা, ত্যাগের মানে কি, স্যাক্রিফাইস না ব্রেভ, কনফার্ম। এই জিনিসগুলো কি হচ্ছে, এখানে তোমাদেরকে বাংলাতে তো সব কিছু তোমরা রাজা, কিন্তু ইংলিশে কী হয়ে গেলো, গাধা, তাই তো। এই জিনিসটা তোমাদেরকে একটা ওয়ার্ডসগুলো জানতে হবে, ইংলিশকে নিজের ফ্লুয়েন্সিতে নিয়ে আসো। তোমরা যে কোনো ওয়ার্ডও ইউজ করছো ওগুলো ইংলিশে জানো, এটার মিনিং কী। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম, চলো রাত্রে খাবারকে সবাই কী বলো, ডিনার বলো, ছাপ্পার আবি নাহি, লাঞ্চ, ঠিক আছে, আর ডিনার, তার মাঝখানে সাপার। এবার কি হচ্ছে, ইউএসএতে এটা উল্টো করে দেওয়া হয়, ডিনারের পর সাপার হচ্ছে, তাই ওগুলো অত ঝামেলাতে যেতে হবে না, অসব জানি কী করবো আমরা ফালতুতে, তাই না। তারপরে হ্যাঁ, যারা মদ বিড়ি পান সিগারেট কিছু খায় না, বিমল টিমল তিরঙ্গা বিরঙ্গা কিছু খায় না, তাদের কি বলা হয়, টিটো টেলার, ঠিক আছে, টিটো টেলার, তাই তো। এগুলো সব জিনিসগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। তো এখানে ব্রেভ মানে হচ্ছে সাহস, ঠিক আছে, আর স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ। বাংলাতে লিখে দিলে আরামসে পেরে যাবো, কিন্তু এগুলো ইংলিশে পড়ো, ইংলিশ একটা জায়গাতে ইংলিশ আছে। তারপর হচ্ছে হোয়াইট, হোয়াইট মানে শান্তি। তারপর হচ্ছে গ্রিন, গ্রিন মানে হরিয়ালি, ফার্টিলিটি, 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 উর্বরতা না কি বলো বাংলাতে,
উন্নতি উর্বরতা ফার্টিলিটি মানে ওই হরিয়ালি হরিয়ালি এই ঘাস ফুস তোমাদের ওই সব বাগান বাগান বলছি ক্ষেত খালিয়ান নাই এগুলো হরিয়ালি ওকে তো এই তিনটা রং প্রতি রঙের একটা মিনিং আছে যদি লেখা নাই ওখানে লেখা নাই এগুলো তোমাদেরকে লিখতে হবে যদি তোমরা জানো তো লেখার দরকার নাই টাইম ওয়েস্ট করবে না এবার হচ্ছে এই জিনিসটা কি এটাকে বলা হয় অশোক চক্র এটা লেখা আছে অশোক চক্রতে কটা স্পোক আছে 24টা কারণ কখনো জিজ্ঞেস করবে না ঠিক আছে সবাই ভাববে অশোক চক্রের 24টা স্পোক কেন কারণ কি হচ্ছে 24 ঘন্টার জন্যে এমনকার মুখস্থ রাখো 24 ঘন্টা 24টা স্পোক কিন্তু তাই না এক একটা স্পোকের একটা মিনিং আছে ফার্স্ট হচ্ছে জাস্টিস তারপর ফ্র্যাটার্নিটি তারপর হচ্ছে ইকুয়ালিটি তারপরে অনেক কিছু আছে এক একটা স্পোকের মিনিং আছে কিন্তু ওগুলো তোমাদের জন্য ইউজলেস যা পড়তে হবে অতটুকু পড়ো আর জিকেকেও ছোড় দো তারপরে হচ্ছে কি এই ম্যাডাম বিকাজি কামার পর তোমাদের অনেক কিছু হলো কিন্তু পিঙ্গলাই ওয়াংখেয়া তাই না এই নামটাই তো তোমরা বারবার পড়ো পিঙ্গলাই ওয়াংখেয়া কে ছিল গান্ধীর ভক্ত ছিল মহাত্মা গান্ধীর ভক্ত ছিল মহাত্মা গান্ধী যখন ইন্ডিয়াতে আসে 1915-এ আসে তারপরে কি হলো 1916-তে পুরা ইন্ডিয়া ঘুরতে বেড়ালো ঘুরলো তারপরে 17-তে সাবরমতী আশ্রম তৈরি করলো তারপরে কেক তৈরি করলো কেক তৈরি করেছিল না গান্ধীজি গান্ধীজি কেক তৈরি করেছিল না কি বলো পড়িয়েছিলাম কারোর মনে নাই সব খাকে বেটা यस गांधी जी ने केक तैयार किया था কি হচ্ছে সি ফর চম্পারণ 17 এ ফর আহমেদাবাদ 18 আর কে ই মানে খেরা এটাও 18 ঠিক আছে তো এই সব জিনিসগুলো হয়েছিল তারপরে 18 পর 19-20-তে সব কাজ টাজ আস্তে আস্তে করছে নন কর্পোরেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন করলো তারপরে তোমাদের আরও ছোটো মোটো জিনিস সব কিছু করছে আইন অমান্য আন্দোলন এখন অনেক পরে আছে তো অসহযোগ আন্দোলন যখন করলো অনেক ফেমাস হলো তারপরে 1921 সালে পিঙ্গলাই ওয়াংখেয়া গান্ধীজির কাছে গেল স্যার এটা নেন আমি একটা ফ্ল্যাগ বানাচ্ছি আমাদের কোনো একটা অফিসিয়াল ফ্ল্যাগ নাই ফ্ল্যাগ বানালো পিঙ্গলাই ওয়াংখেয়া কখন 1921 সালে এই ফ্ল্যাগটাই কি হলো আজকে ডেট কত লিখলা ওখানে দেখো যেটা আমি পড়াচ্ছি যে পয়েন্টটা পড়ছি 22 জুলাই পড়ছি না ওটাই তো পুরো হিস্ট্রি পড়ছি 22 জুলাই কি 1947 22 জুলাই 1947 এই ডেটে এই যে ফ্ল্যাগটা পিঙ্গলাই ওয়াংখেয়া বানিয়েছিল এটাকে কি করা হলো অ্যাডপ্ট করে নেওয়া হলো এটাই এবার অফিসিয়াল ফ্ল্যাগে তোমাদের অশোক চক্র আছে চরখা ওরখা কিছু নাই ঠিক আছে তো ইয়ে হো গিয়া তো কে বানিয়েছিল পিঙ্গলাই ওয়াংখেয়া ঠিক আছে অনুপাত কত বলো 3:2 না 2:3 দেখো ওখানে তোমাদেরকে বলবে লেন্থ ইন্টু ব্রেথ রেশিও কখনো জিজ্ঞেস করবে না কারণ কি হচ্ছে আমি যদি এমন করে বানাই এখানে লেন্থ কি হচ্ছে এটা না এটা দৈর্ঘ্য কোনটা এটা তাই না চলো ঠিক আছে আমি যদি এমন করে বানাই দৈর্ঘ্য কোনটা এটা হয়ে গেলো দৈর্ঘ্য ঠিক আছে এটা হচ্ছে ব্রেথ তাই না তাহলে এখানে এমন করে এইখানে হচ্ছে এদিকে আর এখানে হচ্ছে এদিকে তাই লেন্থ অ্যান্ড ব্রেথে কোনো ঝামেলাই রাখলো না ফ্ল্যাগ কোডে কী বলা হয় লেন্থ ব্রেথ বলা হয় না ফ্ল্যাগ কোডে বলা হয় উইডথ অ্যান্ড হাইট বলা হয় উইডথ মানে চওড়া হাইট মানে কত উঁচু এটা হচ্ছে হাইট এটা হচ্ছে উইডথ হাইট হচ্ছে 2 উইডথ হচ্ছে 3 তাহলে 2:3 হাইট আর উইডথ যদি বলে আর যদি প্রপোর্শন বলে তাহলে 3:2 বুঝতে পারলা এমন করে কনফিউজ খাবা না কখনো চলো ইয়ে হুয়া দেন নেক্সট হ্যাঁ পিঙ্গলাই ওয়াংখেয়া भी हुआ হ্যাঁ আর একটা এখানে কোশ্চেন থাকে গান্ধী বুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে কেন কারণ 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 ও তো সবাই যাচ্ছিল গান্ধীবাদী সবাই ছিল গান্ধী বুড়ি কারণ কি হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন অনেক কিছু মুভমেন্ট করেছে গান্ধীজি লাস্ট মুভমেন্ট যেটা করেছিল ওটা কী ছিল ভারত छोड़ो আন্দোলন ঠিক আছে ভারত छोड़ो আন্দোলনে কি হয় সব জায়গা থেকে সবাই একদম ফুললি একদম গান্ধীজিকে সাপোর্ট করছে দিয়ে তারপর কি হলো মাতঙ্গিনী হাজরা কোথায় বাড়ি তমলুক মেদিনীপুর ঠিক আছে তমলুকের তোমাদের পুলিশ স্টেশনের বাইরে এমন করে ঝান্ডা নিল বয়স কত কাছাকাছি 80-82 ঠিক আছে 72 চলো 72 আমি বয়স জানি না তো কী হচ্ছে তোমাদের ঝান্ডা নিল তারপরে পুলিশ স্টেশনের বাইরে ইংরেজও ভারত ছোড়ে এমন করে ঝান্ডা লহরাচ্ছে তাহলে কি হলো ওখান থেকে সিও ওসি সাহেব আসলো তোমরা যেটা তৈরি হবো তাই তো ওটা আসলো দিয়ে ডাইরেক্ট গুলি ফটাম গুলি মেরে দিল
তখন থেকে তাকে ফেমাসলি ডাকা হয় কি গান্ধী বুড়ি বলে ডাকা হয়, বুঝে? গান্ধী যিনি একদম ভক্ত ছিল, পরম ভক্ত বলতে পারো। তো গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। কোথায় স্থান কিংবা কোথায় বাড়ি কিংবা কোথায় স্ট্যাচু বানানো হয়েছে যদি জিজ্ঞেস করে? কোথায়? মেদিনীপুরে তমলুক। চলো ये भी हो गया। দেন নেক্সট ফ্ল্যাগ কমপ্লিট। তারপর কি হচ্ছে? 15 আগস্টে আমরা স্বাধীন হলাম। 15 আগস্টে কী হলো? পার্টিশন হয়ে গেলো। পার্টিশন কি? ভাগ হয়ে গেলো। ভাগ কিসে হয়েছিল? ইন্ডিয়ান পাকিস্তানে হয়েছিল, তাই তো? ইন্ডিয়ান পাকিস্তানে কেমন করে ভাগ হলো এবার দেখো ছোট্ট করে। এটা 15 আগস্ট, ঠিক আছে? 15 আগস্টে এদিকে হচ্ছে ইন্ডিয়া, এদিকে হচ্ছে পাকিস্তান। এটা হচ্ছে ইস্ট পাকিস্তান না ওয়েস্ট পাকিস্তান? কি পাকিস্তান? এটা হচ্ছে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এদিকে ইস্টে নয়, এদিকটা তো ইস্ট। ইস্ট পাকিস্তান, এটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। কখনো বলবে না ইন্ডিয়া পাকিস্তানে ভাগ হয়েছিল, ঠিক আছে? ইন্ডিয়া ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানে ভাগ হয়েছিল। আমরা নর্মালি পড়বো এটাই, কিন্তু এমন করে ভাগ হয়েছিল। কখন ভাগ হয়েছিল? 15 আগস্টে ভাগ হয়েছিল। ওকে, এবার কি হচ্ছে? এই 15 আগস্টে এই যে ভাগটা হলো কে করেছিল? বদমাস ছিল লর্ড ওয়েভেল। লর্ড মাউন্টব্যাটেন বদমাস ছিল না, অনেক ভালো ছিল। ও নিজেই বলেছিল আমি ভাগটা হতে দিব না। মহাত্মা গান্ধী বলেছিল আমি যতক্ষণ না মরছি আমি এই জিনিসটা ভাগ হতে দিব না। কিন্তু কী হলো? অ্যাটলিস্ট ভাগ তো অ্যাট দ্য এন্ড ভাগই হয়ে গেলো। তো ওই ভাগটা করেছিল, অরিজিনাল বদমাসি করেছিল লর্ড ওয়েভেল। এই তো ওয়েভেল, ও মুছে দিলাম, হ্যাঁ ওয়াইভেল, যাই পড়ো বুঝতে পারলেই হবে। লর্ড ওয়াবেল, তাই তো? বাংলাতে ওয়াবেল ওয়াবেল বলে। তো লর্ড ওয়াবেল তোমাদের সবচেয়ে বদমাসি করেছিল ভাগ করার। দিয়ে ও ভাগ করলো, কাকে ডেকেছিল? সাইরিল রেডক্লিফকে ডেকেছিল। সাইরিল রেডক্লিফ একজন ব্যক্তি, রেডক্লিফ লাইন মানে কিছু না, সাইরিল রেডক্লিফ একজন ব্যক্তি, তাকে ডেকেছিল। যে তারপরে বলো ঠিক আছে স্টার্ট করি, ভাগ হয়ে গেল, বুঝে? তো ভাগ হওয়ার পর পার্টিশনের উপর যা অবস্থা হয়েছে সবাই জানো কী অবস্থা হয়েছে। তো এখানে ভাগ যখন হয়ে যায় তখন ইন্ডিয়া আগে স্বাধীনতা দিবস পালন করেছিল না তোমার পাকিস্তান? পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করেছিল। তাহলে ভাগ তো স্বাধীনতা দিবস পালন করার আগেই হয়ে গেছিলো, তাই না? মানে স্বাধীনতা দিবস পালন হয়েছিল ভাগের আগেই। তাহলে কি হচ্ছে? এদিকে যখন গেল, কে ছিল মেন হেড? মোহাম্মদ আলী জিন্না। এখানে কে মেন হেড ছিল? লর্ড মাউন্টব্যাটেন ছিল। জওয়াহরলাল নেহরু এখন আসেইনি, ঠিক আছে? এখন আমার পজিশন কিছু আসেনি। কখন আসলো? যখন আমরা রিপাবলিক হলাম, ঠিক আছে? তখন হলো, ঠিক আছে? লর্ড মাউন্টব্যাটেন। তারপরে কি হলো? তারপর কে ছিল? রাজা রামমোহন চক্রবর্তী রাজগোপালাচারী, ঠিক আছে? তারপরে হলো, তারপর রিপাবলিক হওয়ার পর আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার এমন করে তৈরি হচ্ছে, বুঝলা? তো ফার্স্ট মেন হেড ওখানে ছিল কে? লর্ড ছিল কিংবা অ্যাডমিরাল, যাই কিছু বললো, সে ছিল মোহাম্মদ আলী জিন্না, সেই। আর এদিকে কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন ছিল, ঠিক আছে? এবার প্রশ্ন এখান থেকে আসে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ এ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। ফার্স্ট অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইন্ডিয়ান কে ছিল? লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বললেও মাউন্টব্যাটেন ফার্স্ট, আর লাস্ট যদি বলে তাও তোমাদের মাউন্টব্যাটেন, ঠিক আছে? চলো ইয়ে হোক। ভারতীয় বললে তোমাদের সিআর সত্যগ্রহী রাজগোপালাচারী। দেন নেক্সট, হ্যাঁ 29th of আগস্টে ড্রাফটিং কমিটি মানে খসড়া কমিটি তৈরি হয়। ড্রাফটিং কমিটি, ড্রাফট মানে কি? খসড়া তো বললাম, মানে খসড়া মানে কি বুঝতে পারো? মোবাইল দাও। মোবাইল, আমি একটা মেসেজ টাইপ করলাম, দিয়ে তারপরে সেন্ড করছি না, ব্যাক টিপে দিলাম। ব্যাক টিপে দেওয়ার কী হলো? নিচে কী লেখা থাকে? সেভ অ্যাজ ড্রাফট লেখা থাকে না? ড্রাফট, ড্রাফট মানে কি হচ্ছে? ড্রাফট মানে হচ্ছে কোনো একটা জিনিস তুমি লিখে লিখে সেভ করে রাখছো, পরে তুমি ওটাকে ইউজ করতে পারো কিংবা পাঠাতে পারো, যাই কিছু করবো পরে। তো এটাই কি হচ্ছে? আমাদের তৈরি হতে স্টার্ট করে কখন হয়ে গেছিলো? ওই 9th of ডিসেম্বরে তৈরি হতে স্টার্ট হয়ে গেছিলো, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে সব কিছু আমাদের এই যে কনস্টিটিউশন, আমাদের সংবিধান আমরা যখন তৈরি করছি, কোথায় থেকে নিয়েছি? অনেক দেশ থেকে ধার নিয়েছি, ঠিক আছে? অনেক দেশ থেকে আমরা আইডিয়া নিয়েছি। এই আইডিয়াসগুলো সব আস্তে আস্তে কালেক্ট করা হলো, দিয়ে তারপরে স্টার্ট হবে তো লেখা স্টার্ট হবে। এই সব কিছু ড্রাফট করার জন্য টোটাল 6 জন মেম্বার ধরা হয়েছিল। টোটাল 6 বলছি, 7 জন মেম্বার ধরা হয়েছিল। ওই 7 জন মেম্বারের যে মেন হেড ছিল সেই ছিল B.R. আম্বেদকর। B.R. আম্বেদকর ড্রাফটিং কমিটি মানে খসড়া কমিটির চেয়ারম্যান ছিল, ঠিক আছে? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান B.R. আম্বেদকর। আর
মেন উপদেষ্টা মানে অ্যাডভাইজার কাকে বলা হয়? অ্যাডভাইজার যে অ্যাডভাইস দেওয়ার জন্য কে ছিল? BN রাও, ঠিক আছে। উপদেষ্টা যে ছিল মেন হেড, সে ছিল মেন অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার যাই কিছু বলো কনস্টিটিউশনে, সেটা ছিল BN রাও ছিল। এরা দুজন মেন হেড ছিল, ঠিক আছে। তারপরে কি হলো, এবার তোমাদের ড্রাফট করতে স্টার্ট হয়ে গেলো, সব লিখতে স্টার্ট হয়ে গেলো। এবার লিখবে, তখন তো প্রিন্টার ছিল না, তাই না? প্রিন্টার ছিল কি তখন? প্রিন্টার ছিল? প্রিন্টার ছিল না। টাইপিং মেশিন ছিল? কিছু ছিল না। তখন কি হচ্ছে, আমরা জাস্ট স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পর কী হচ্ছে, এবার তোমাদের তখন সেই সময় যে মেন যারা অরিজিনাল ডিজাইনার কিংবা অরিজিনাল যাদের ক্যালিগ্রাফি অনেক ভালো, সবাইকে অনেকজনকে ডাকা হয়েছিল। তারপরে অরিজিনাল তখন মেন হেড কী ছিল? শান্তিনিকেতন। এখন তো অনেক কিছু আছে, তখন ছিল শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে 3 জনকে ডাকা হলো, প্রেম নারেন রায়জাদা, তারপরে নন্দলাল বোস, আর একটা হচ্ছে রামবিহার মনোহর সিং না কি নাম, ঠিক আছে। ওইটা মোবাইলটা খুলো, মোবাইলে এখানে নাম লেখা আছে, তোমাদের মোবাইলে ভালো করে ওখানে নাম লেখা আছে, আমি পড় লেতে হ্যাঁ। বিহার রাম মনোহর সিনহা, বিহার রাম মনোহর সিনহা, বিহার রাম মনোহর সিনহা, ঠিক আছে। সবাই আসলো, দিয়ে তারা ডিজাইন করে বানাতে লিখতে স্টার্ট করে দিল। তাহলে কনস্টিটিউশনটা আমাদের ফার্স্ট যে লিখেছিল, কারা লিখেছিল, কে লিখেছিল, কিংবা কে ডিজাইন করেছিল, ঠিক আছে। এটা হচ্ছে মেন হেড ছিল এই বিহার রাম মনোহর সিনহা, বুঝতে পারলা? কনস্টিটিউশনটা ডিজাইন কে করেছিল, কিংবা যদি বলে কনস্টিটিউশনটা লিখে কে ছিল, তাহলে হচ্ছে বিহার রাম মনোহর সিনহা লিখেছিল, বুঝতে পারলা? চলো ঠিক আছে। তো এবার কি হচ্ছে, তোমাদের কনস্টিটিউশন তৈরি হলো কত সালে দেখি, এখানে আর কিছু আছে এক্সট্রা? আর কিছু এক্সট্রা নাই। তাহলে ড্রাফটিং কমিটি, খসড়া কমিটির মেম্বার, চেয়ারম্যান যে ছিল BR আম্বেদকর, তাকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের জনক। চলো ঠিক আছে, এ বি হয়ে গিয়া। তারপরে 6টা আলাদা যে যারা মেম্বার ছিল তাদেরও নাম দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে পড়তে হবে না, তোমাদের জন্য ইউজলেস, ফালতু। তো দেন নেক্সট হচ্ছে 16 জুলাই। আর একটা জিনিস হলো, 16 জুলাই কি হলো, আমাদের প্রেসিডেন্ট এখনও বর্তমানে কি আছে? এখনকার না, মানে এখন যেটা চলছি এই, এখন কি আছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব আছে। ভাইস প্রেসিডেন্ট কি আছে? HC মুখার্জি, এটাই তো বললাম না, HC মুখার্জি আছে। HC মুখার্জি বলছে আমি একা পারছি না, আরেকজন লাগবে আমার, তাই আরেকটা প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট, আরেকটা ভাইস প্রেসিডেন্ট, দুটো ভাইস প্রেসিডেন্ট হয়েছিল। তাহলে আরেকটা ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হলো, তার নাম হচ্ছে VT কৃষ্ণামাচারী। VT কৃষ্ণামাচারীকে আবার ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হলো। হ্যাঁ, আরে ওরা এখনও আসেনি, এখন তো আমরা ওই রিপাবলিকই হয়নি। যতক্ষণ না আমরা রিপাবলিক হচ্ছি, রাধাকৃষ্ণা চিনি না, তারপরে তোমাদের জওয়াহরলাল নেহরুকে চিনি না, তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকেও চিনি না, ধরে রাখো, ঠিক আছে। এদেরকে আমরা চিনি না, এখনও রিপাবলিক হয়নি আমরা। যতক্ষণ না রিপাবলিক হচ্ছি, কাউকে আমরা পজিশন দিতে পারবো না। এখন রিপাবলিক নাই, নিজের ইচ্ছা মতো নাই, তুই চল সভাপতি হয়ে গেলি, আর তুই কী হবি? আমি স্যার ব্লক সভাপতি, চল ব্লক সভাপতি হয়ে। এমন পঞ্চায়েতে কী হয়, এই তো হয় না, এই কত টাকা দিবি? 1 লাখ টাকা দিবি, ঠিক আছে চলো তুই ব্লক সভাপতি। তুই কি কত টাকা? আমি 1 কোটি। আরে তাহলে তুমি প্রধান, তাই না? এই তো হচ্ছে, এই সব জিনিস তোমাদের আগে হতো নর্মালি, ওদের ভিতরেই চুজ করা হতো। কিন্তু যখন এবার রিপাবলিক হয়ে গেলাম, মানে কে? ভারতের মানুষরা চুজ করবে আমাদেরকে। যখন রিপাবলিক হয়ে গেলাম, তখন কি হচ্ছে, আস্তে আস্তে এগুলো অফিসিয়াল হিসাবে হতে লাগলো। তাই এখন রাধারামমোহন রায়, তারপরে রাধাকৃষ্ণা, যাই কিছু আছে নাম, এখন ভুলে যাও, এখন কিছু মাথায় রাখবা না। দেন নেক্সট হচ্ছে তোমাদের 26শে নভেম্বর 1949, 26 নভেম্বর 1949, যেটা এবারকার প্রশ্ন ছিল, তাই তো? 26শে নভেম্বর 1949 সালে কী হলো? আমাদের সংবিধান গৃহীত হলো। দুটো জিনিস মাথায় রাখবা, একটা হচ্ছে গৃহীত, বারবার বলেছি, আবার বলেছি, একটা হচ্ছে গৃহীত, একটা হচ্ছে কার্যকারী। গৃহীত কখন হয়েছিল? 26শে নভেম্বর 1949, আর কার্যকারী 26শে জানুয়ারি 1950, ঠিক আছে। এই ডেটটা ডিফারেন্সটা কারণ পূর্ণ স্বরাজ বলছি, ওটার ওই স্টোরি। তাহলে এবার স্টার্ট কখন হয়েছিল? স্টার্ট হয়েছিল 9th ডিসেম্বর 1946। তারপরে কি হচ্ছে 26 নভেম্বর 1949, এখানে শেষ হলো। ফার্স্ট এখানে, শেষ এখানে। তাহলে কি হচ্ছে, টোটাল মিটিং
টোটাল অধিবেশন 11টা হয়েছিল, টোটাল টাকা $6.4 মিলিয়ন, ঠিক আছে, কাছাকাছি ধরে রাখো 64 লাখ কোটি যায় কিছু টাকা, অত কিছু জিজ্ঞেস করবে না। হ্যাঁ, ও সব লেখা আছে, কিছু লিখতে হবে না, সব লেখা আছে, এক একটা জিনিস লেখা আছে। এবার কি হচ্ছে এখানে, এখান থেকে এখানে টাইম ক্যালেন্ডার করেছিলাম ক্লাস, বের করো তো কত টাইম হচ্ছে। এটা হচ্ছে লজিক বলে, আর যদি তোমরা লজিক না লাগিয়ে ডাইরেক্ট স্যার বললো বের করি এবার, ঠিক আছে, বের করতে যদি চলে যেতা তাহলে এটাকে বলে মূর্খতা। अगर जानते हो आंसर फालतू में फिर वापस क्यों सॉल्व करना है ना। তো এটাই কি হচ্ছে তোমাদের এখানে এই টাইমটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। এবার অনেকজন ভুল করে কি পড়ে 2 বছর 18 মাস 11 দিন এমন করে ভাবে, ঠিক আছে। 18 মাস কি হতে পারে? 18 মাস তো হবেই না, 18 মাস তো তোমাদের কি 3 বছর 6 মাস হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। এটা হচ্ছে এই টোটাল টাইমটা আমাদের লেগেছিল সংবিধান আমাদের তৈরি করতে, বুঝে। তো हम लोग का সংবিধান হয়ে গেল। লাস্ট মিটিং কখন হয়েছিল? 24 জানুয়ারি কত সাল? এটা হচ্ছে লাস্ট মিটিং হয়েছিল 26 জানুয়ারির আগে, একদিন আগে। তাহলে কি হচ্ছে 24 জানুয়ারি 1950 সালে আমাদের লাস্ট মিটিং হলো, সবাই সাইন ওয়াইন করলো, সবাই ফর্মালি বলে দিল এবার আমরা কি আমাদের সংবিধান পাস করলাম। তাহলে গৃহীত আর কার্যকারিতা পার্থক্য কী? একটা হচ্ছে গৃহীত, যেটা বলছে অ্যাডপ্টেড, কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাডপ্ট করা হলো মানে এটা আমরা মানব, এখনও প্রেসিডেন্টের কাছে সিগনেচার হয়নি, ঠিক আছে। আর একটা হচ্ছে কার্যকারী, এনফোর্স, মানে সিগনেচার যেমনি হয়ে গেল, এবার যদি কেউ না মানে তাহলে কি হবে? জেল। যখন গৃহীত হচ্ছে ওই জিনিসটা গৃহীত যখন হচ্ছে তাহলে জেল বেল কিছু হবে না, অনেকজন বলবো আমরা মানবো না, সব কিছু শুনি না। কিন্তু যখন ওই জিনিসটা কার্যকারী হয়েছে তখন যদি বলো আমি মানবো না তাহলে যাও জেলে যাও, ঠিক আছে। এটা হচ্ছে গৃহীত আর কার্যকারী এটা। তারপরে এবার নেক্সট স্টোরি, ছোট স্টোরি, সবাই জানো তাও শুনে রাখো। আমরা 26শে জানুয়ারিতে আমাদের ফার্স্ট রিপাবলিক ডে সেলিব্রেট করি, তাই না। আর 26শে নভেম্বর আমাদের হয়ে গেছিলো এটা প্রিয়াম্বলটা কিংবা আমাদের কনস্টিটিউশনটা পাস হয়ে গেছিলো। তাহলে এতদিন পিছে কেন করলাম? 2 মাস পিছে করে দিলাম, তাই না। কারণ হচ্ছে আমরা এই যে দিন 26শে জানুয়ারি, ঠিক আছে, 1929 অনেক জায়গায় লেখা থাকে, ঠিক আছে। 1929 আমাদের লাহোর অধিবেশন হয়েছিল। লাহোর অধিবেশনে কি জওয়াহরলাল নেহরু কেন বলছি, কে ছিল? জওয়াহরলাল নেহরুই তো ছিল, জওয়াহরলাল নেহরুই ছিল, ঠিক আছে। তো 1929 লাহোর অধিবেশনে জওয়াহরলাল নেহরু যখন প্রেসিডেন্ট ছিল তখন কি করেছিল? পূর্ণ স্বরাজ মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করেছিল। তো তখন আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সেলিব্রেট করেছিলাম। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। স্যার স্বাধীনতা দিবস কেন বলছেন? আমরা তো স্বাধীনতা দিবস 15 তারিখে সেলিব্রেট করি, তাহলে 26শে নভেম্বরে কেন বলছেন? 26শে জানুয়ারি কেন বলছেন? ইন্ডিপেন্ডেন্স ডে ফার্স্ট সেলিব্রেট কখন হয়েছিল? 26 জানুয়ারি 1929 না 30? 29 না 30? বলছি এবার স্টোরি। কারণ কি হচ্ছে, প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে জওয়াহরলাল নেহরু কি করে, চলো, কংগ্রেসের যত অধিবেশন হয়েছিল না, যত অধিবেশন হয়েছে সব কখন হয়? বছরের শেষে ডিসেম্বরের দিকে হয়। যত অধিবেশন হয় সব ডিসেম্বরের দিকে হয়। তারপরে কি হচ্ছে, ডিসেম্বরের দিকে জওয়াহরলাল নেহরু যখন বলল আমরা কি করব, আমাদের ফার্স্ট ট্রাই কালার ন্যাশনাল ফ্ল্যাগ মানে তিরঙ্গা পতাকা উত্তোলন করব। কোথায় করব? রাবি নদীর তরে, রাবি নদীর তীরে, ঠিক আছে। কোথায় রাবি? কোথায় আছে? লাহোর। এই তো রাবি यहाँ पे है लाहौर। कहाँ पे है लाहौर? और देख लेना कहीं भी, ঠিক আছে, ঠিক আছে। লাহোর কোথায় আছে? দুটো জায়গায় আছে, পাঞ্জাবের লাহোর আছে, তোমার পাকিস্তানের লাহোর আছে, ঠিক আছে, কিন্তু এটা পাঞ্জাবের লাহোর না। তো এটা কি হচ্ছে, লাহোরে তোমাদের রাবি নদীর তীরে এটা প্রথম পতাকা উত্তোলন কে করেছিল? জওয়াহরলাল নেহরু। স্যার আপনি এখনই তো বললেন ম্যাডাম বিকাজি কামা।
ম্যাডাম বিকাজি কামা ওই বন্দে মাতরম যেটাতে লেখা ছিল লাল রঙের যেটা ছিল ওটা। আর ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগ যেটা 1921 সালে কে তৈরি করেছিল? পিঙ্গালাই ওয়াংখেয়া তৈরি করেছিল। ওই ন্যাশনাল ফ্ল্যাগটা ফার্স্ট এনফ্লার কে করেছিল? আমাদের জওয়াহরলাল নেহরু করেছিল। এটা কখন করেছিল? 31 ডিসেম্বর 1929 রাত 12টা 12 o'clock এক্স্যাক্ট রাত 12টার সময় এটা করেছিল। ঠিক আছে, এবার কি হচ্ছে রাত 12টা 1-2 মিনিট তো লাগবে জানাকেন মনে করতে। তাহলে কি হলো তোমাদের এই জিনিসটাই 1 জানুয়ারি 1930, তাই না? এই জন্যই কনফিউশন থাকে 29 and 30। কোনো বইয়ে 29 লেখা থাকে, কোনো বইয়ে 30 লেখা থাকে। 29-এ আমাদের হয়েছিল স্টার্ট, 30-তে তোমাদের এটা ফার্স্ট আমরা সেলিব্রেট করেছিলাম। বুঝলা? এটা হচ্ছে স্টোরি। চলো ये हो गया। দেন নেক্সট ওকে, তারপর হচ্ছে আমরা 26শে জানুয়ারিতে রিপাবলিক হয়ে গেলাম। তাহলে ফার্স্ট রিপাবলিক ডে কবে সেলিব্রেট করা হয়েছিল? গণতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950 তারিখে সেলিব্রেট করা হয়েছিল। ঠিক আছে, তারপরে কি হলো? এবার গণতন্ত্র মানে কি হচ্ছে? গণতন্ত্র মানে হচ্ছে আমাদের দিক থেকে সবাইকে এবার চুজ করে পাবলিক থেকে পাঠানো হবে। তাহলে ফার্স্ট যখন আমাদের স্পিকার বানানো হয়, প্রথম তো স্পিকারই হবে, তারপরে তো এমপিসদেরকে চুজ করা হবে, এমপিসদেরকে শপথ গ্রহণ করা হবে। তো প্রথম স্পিকার যাকে চুজ করা হয়েছিল কে ছিল? জি.ভি. মাভেলেঙ্কর। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের লোকসভায় স্পিকার কে ছিল? জি.ভি. মাভেলেঙ্কর। ঠিক আছে, লোকসভায় মেম্বার্স এখন বর্তমানে কটা আছে? ঠিক আছে, 543 এটা হচ্ছে টোটাল এখন বর্তমানে আছে। যেটা দুটো এক্সট্রা করা হতো না অ্যাংলো ইন্ডিয়ানসদেরকে, আর নাই, সেটা এখন বাদ চলে গেছে। তাহলে কত হচ্ছে? 543। বুঝতে পারলা? ম্যাক্সিমাম কত হতে পারে? 550 হতে পারে। আগে কত ছিল? 52 ছিল, এটা ক্যান্সেল। তাহলে এখন বর্তমানে কত আছে? ম্যাক্সিমাম এত হতে পারে। স্যার এত হতে পারে আর এটা এখন আছে, এটা মানে কি? ফর এক্সাম্পল মেনে নাও আমাদের মুর্শিদাবাদ কি হচ্ছে? ভাগ হচ্ছে তো। কি পুলিশ স্টেশন ভাগ হয়ে গেল? জঙ্গিপুর আর বহরমপুর ভাগ হয়ে গেল না? আমাদের মেন হেড কি হচ্ছে এখন? বহরমপুর। আর ওদিক থেকে যারা কান্দি এই সব জায়গা আছে তারা কি হচ্ছে? সব জঙ্গিপুর। এটা তোমাদের ভাগ হয়ে গেলো। কিছু বছর পর দেখবা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেছে। তাহলে কি হলো? এবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যদি ভাগ হয়ে যায় তাহলে এমপিসও ভাগ হবে। মুর্শিদাবাদে কত এমপি আছে? 3টে। ঠিক আছে, 3টে এমপি। কেন্দ্র নাম বলো, 3টে কেন্দ্র। মুর্শিদাবাদ, আমরা মুর্শিদাবাদে আছি। ঠিক আছে, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর। ঠিক আছে, এটা 3টা এমপি আছে। এবার এখানে কি হচ্ছে? ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেলো, তাহলে এমপিজও লাগবে এক্সট্রা, ডিএমও লাগবে এক্সট্রা, এসপিও লাগবে এক্সট্রা। এগুলো এক্সট্রা লাগছে তো। তাহলে কি হচ্ছে? কোনো একটা জায়গাতে তোমাদের যদি এক্সট্রা এমপি লাগে তাহলে কি হবে? এমপি কি বাড়বে না? বাড়লো। তাহলে হচ্ছে ম্যাক্সিমাম তুমি 550টা হতে পারে, আর মিনিমাম তুমি তোমার ইচ্ছা কেমন রাখতে পারো। এটা হচ্ছে বর্তমানে এত আছে, আর ম্যাক্সিমাম এটা হতে পারে। চলো ये भी हो गया। লোকসভাকে কি বলা হয়? নিম্নকক্ষ না উচ্চকক্ষ? নিম্নকক্ষ। কারণ কি বলেছিলাম? বয়স কম তার জন্য। ঠিক আছে, লোকসভায় ঢোকার জন্য 25 বছর লাগে, রাজ্যসভায় ঢোকার জন্য 30 বছর লাগে। তার জন্যই লোকসভাকে নিম্নকক্ষ বলা হয়, রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয়। রাজ্যসভায় আমাদের টোটাল সিট কটা? হ্যাঁ, টোটাল ম্যাক্সিমাম 250 হতে পারে, এখন বর্তমানে 245টা আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে? এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভার সিট কটা? 14। 16 না 14। ঠিক আছে, আমি যদিও 16 বলেছিলাম কিনা জানি না, এক্স্যাক্ট এটা 14। ভালো করে, ঠিক আছে, 14 হলো। আর একটা লোকসভায় ম্যাক্সিমাম সিট কটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের? 42-এ 42 নিয়ে আসবো। চলো দেন তারপর হচ্ছে এনঅ্যাক্টমেন্ট অফ কনস্টিটিউশন। যখন আমাদের কনস্টিটিউশন কার্যকারী হয়ে যায় তখন টোটাল ধারা কটা ছিল? 395। তপশিল মানে শিডিউলস কটা ছিল? 8টা। তারপরে পার্টস অধ্যায় কটা ছিল?
22টা, ঠিক আছে, 22টা, ঠিক আছে, ওয়েট করো। দেন নেক্সট হচ্ছে তোমার হ্যাঁ ক্রিয়েশন। আমাদের যখন কনস্টিটিউশন লাগু হয়েছিল তখন কি কি ছিল আমাদের? 395 ধারা, আর্টিকেল, ঠিক আছে। তারপর কি হচ্ছে 22টা অধ্যায় মানে পাঠ, আর 8টা স্কেডিউল, তাই না? যারা বেশি ইংলিশই ঝাড়ে তাই তো, স্কেডিউল স্কেডিউল বলে গিয়ে শেডিউল হলো, বুঝতে পারলেই হবে, অত বেশি জানতে হবে না। এবার কি হচ্ছে বর্তমানে কটা আছে তোমরা পড়বা? 448, তাই না? তারপরে হচ্ছে বর্তমানে পাঠ কটা আছে? 25 পড়বা। তারপরে বর্তমানে কটা আছে শিডিউল? 12টা পড়বা। এবার দেখো কেন ওগুলো কাটলাম, এগুলো মাথায় ঢুকাবা না। কারণ কি হচ্ছে আর্টিকেলসে কি হয়, আর্টিকেলস 2 মাস পর একটা বেড়ে গেলো, 3 মাস পর 10টা কমে গেলো, তারপরে 4 মাস পর কি হলো 10-15টা বাড়িয়ে দিল, তারপরে কমিয়ে দিল। আর্টিকেলস কমতে বাড়তে পারে, ঠিক আছে। কিন্তু এবার কি হচ্ছে পার্টস তোমরা ভাববা স্যার 25টা আছে, যখন তোমাদের এখানে নোটসে একদম লাস্ট পেজটায় এখানে পার্ট দিয়ে আছে, পার্ট যখন গণবা না 25টাই পাবে। কিন্তু কি হচ্ছে এটাতে 9th-এর A, 9th-এর B, তারপরে 7th নাম্বার 9, এমন করে কি হচ্ছে এগুলো হচ্ছে পার্টের সব পার্টস আছে। তো এটাতেই কি হচ্ছে পার্টও 25টা পড়বা না। কোশ্চেন কখনো আর্টিকেলস থেকে দেয় না কিংবা পার্টস থেকে দেয় না। কেন দেয় না? কারণ কি হচ্ছে এগুলো তোমাদের বাড়তে কমতে পারে, কিন্তু শিডিউল থেকে বারবার দিবে। প্রতিবার শিডিউল থেকেই তোমাদের কোশ্চেন দেয়। যদি জিজ্ঞেস করে কি ধারা কটা আছে, তাহলে এটাই জিজ্ঞেস করবে আগে কটা ধারা ছিল, আর অধ্যায় কটা আছে? 22টা আছে, 25টা মারবা না, ঠিক আছে। আর একটা কি হচ্ছে শিডিউল, আগে কটা ছিল? 8টা, এখন বর্তমানে কটা আছে? 12টা, মানে 4টা ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা শিডিউল কি পড়বো, 8 না 12? 12 শিডিউল তোমাদেরকে জিজ্ঞেস করবে। কেন জিজ্ঞেস করবে? কারণ শিডিউল ইনক্রিজ করতে তোমাদেরকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, একটা সংশোধন করতে ঘাম ছুটিয়ে যায়, তাই না? তার জন্যে এখানে অ্যামেন্ডমেন্টসগুলো তোমরা পড়বা। হ্যাঁ কি ধারা বাড়াতে না? ওখানে শুধু ক্লজগুলো অ্যাড করলে অ্যামেন্ডমেন্ট কিছু লাগবে না। যখন অ্যামেন্ডমেন্ট করছে না, ওখানে ধারাতে কিছু না কিছু ক্লজ অ্যাড করে দেয়। যেমন দেখবা তোমাদের ক্লজ আছে পঞ্চায়েত কত নম্বরে আছে? 243 AB, AC, AZ এমন করে আছে। এবার কি আছে ABACর যে মাঝখানে তুমি আর্টিকেল কিছু একটা ক্লজ ঢুকাচ্ছ, ওখানে অত কিছু লাগে না করতে, জাস্ট একটা ল পাস করলে হলো। এবার কি আছে দেখো, তাহলে বর্তমানে কটা আছে আমাদের শিডিউল? 12টা, যেটাকে আমরা কি বলছি তপশিল, ঠিক আছে। তাহলে 4টে কখন কখন বাড়লো, এগুলো যখন আমাদের নেক্সট ক্লাস যখন তোমাদের করাবো অ্যামেন্ডমেন্টের ক্লাস, ঠিক আছে। অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন, আইনগুলো যেগুলো তৈরি হয়েছিল, সংশোধন যত কিছু হয়েছে। টোটাল কত সংশোধন হয়েছে আজ পর্যন্ত? 104টা, ঠিক আছে। 104টা। প্রথমটা কি ছিল 1951-এ? 1951-এ কী হয়েছিল? এই নবমতম তোমাদের শিডিউলটা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। এমন করে অনেক কিছু আছে, ওগুলো তোমাদেরকে নেক্সট পড়ানো হবে। এবার হচ্ছে তোমাদের হ্যাঁ প্রিয়াম্বল। চলো এবার প্রিয়াম্বলটা একবার রিডিং মারো তো। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, জানা উচিত। রিডিং মারো তোমরা, প্রিয়াম্বলটা একবার জাস্ট রিডিং মারো, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করছি। দেখো কি লেখা আছে ফার্স্ট। We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity and to promote them among all. তারপর হচ্ছে fraternity, assuring the dignity of the individual and unity and integrity of the nation. In our Constituent Assembly this 26th day of November, এখানে ডেটও লেখা আছে, 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. মানে কি বলছে, আমাদের যে কনস্টিটিউশনটা যেটা পাস হয়েছে, কে পাস করেছে? যদি প্রশ্ন থাকে কে পাস করেছে?
আমরা পাস করেছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্ট লাইনটাই লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা এটা অ্যাডপ্ট করছি, আমরা এটা এনাক্ট করছি, আমরা এটা আমাদেরকে দিচ্ছি। তাই একটা লাইন, ফেমাস লাইন আছে, ওটা তোমরা নিচে লিখবো। নিচে একটা ফেমাস লাইন লিখো, ডেমোক্রেসি ইজ for the people, democracy is for the people, of the people, by the people. Democracy is for the people, of the people এবং by the people। এই জিনিসটা, স্লোগানটা, কিংবা স্লোগান তো বলা যায় না, নর্মাল বাক্যটা, কোডটা কে দিয়েছিল? অ্যাব্রাহাম লিঙ্কন। কে ছিল? আমেরিকার রাষ্ট্রপতি ছিল। ঠিক আছে, আমেরিকার রাষ্ট্রপতি ছিল অ্যাব্রাহাম লিঙ্কন। ওই দিয়ে বলেছিল ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আমেরিকার তোমাদের যদি জিজ্ঞেস করবে না, আমেরিকার সংবিধানটা সবচেয়ে পুরাতন। ওদের হয়েছিল অ্যাডপ্ট আর ওদের হয়েছিল এনঅ্যাক্ট। ঠিক আছে, 1787-এ অ্যাডপ্ট হয়েছিল আর 1789-এ এনঅ্যাক্ট হয়েছিল, এনফোর্সে এসেছিল। কিন্তু এগুলো জানতে হবে না, না জানলেও চলবে। ঠিক আছে, আমেরিকার সবচেয়ে পুরাতন কোথায়? মিসিসিপিতে হয়েছিল এটা। দেন নেক্সট, এবার শোনো এক একটা জিনিস যেটা তোমাদের নিচে লেখা আছে, ওখানে দেখো 3টে ওয়ার্ডস আমি বোল্ড করে রেখেছি, কালো মোটা করেছি। কি কি ওয়ার্ডস পড়ো? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এটা আগে অ্যাড ছিল না, যখন আমাদের সংবিধান লাগু হয় তখন এই 3টে ওয়ার্ডস ছিল না, পরে অ্যাড করা হলো। কত সবাই জানো? বলো আনসার। 42তম সংবিধান সংশোধন আইন, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সব বলবো স্যার সিএ হয়ে গেল যে, তাই না? সিএ মানে হয় না এই এনআরসি, সিএবি এমন না, এটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তো এটাতে কি করা হয়েছিল? তোমাদের এই 3টে ওয়ার্ডস অ্যাড করা হয়েছিল। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। আর এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছিল, শুধু অ্যাড করা হয়েছিল এমন না, অনেক কিছু অ্যাড করা হয়েছিল। তাই এটাকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, অনেক কিছু সংবিধান সংশোধন করা হয়েছিল। মিনি 1976 হয়েছিল, 1976 হয়েছিল। দেন নেক্সট কি হচ্ছে তোমাদের? প্রিয়াম্বল। এটা তো পড়লা। অবজেক্টিভ রেজলিউশন যেটা পাস করেছিল জওয়াহরলাল নেহরু, কখন পাস করেছিল? 13 ডিসেম্বরে পাস করেছিল। ওটাকে কি বানানো হলো? তোমার প্রিয়াম্বল বানানো হলো। ঠিক আছে, প্রিয়াম্বল কোথা থেকে ধার করেছি আমরা? আমেরিকার থেকে, প্রস্তাবনা। ঠিক আছে, এবার প্রিয়াম্বলের ফিচার্সগুলো, নেক্সট পেজ, পিছনে পেজ যাও। ফিচার্সগুলো আমাদের প্রিয়াম্বল কেমন কেমন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে সোভেরিয়ান মানে কি হচ্ছে? বাহিরকার দেশ থেকে আমরা একদম ফুললি ইন্ডিপেন্ডেন্ট। কি বলো বাংলাতে? তোমাদের হয়েছে, বলো একবার। সার্বভৌম, তাই তো? তাই হলো। তো সোভেরিয়ান মানে কি হচ্ছে? ফর এক্সাম্পল মেনে নাও, এই 2024-এ কেউ প্রাইম মিনিস্টার কোনো একটা ক্যান্ডিডেটকে দাঁড়ালো, ফর এক্সাম্পল মোদিকে দাঁড় করালো, কিংবা আমাদের রাহুল গান্ধীকে দাঁড় করালো, কিংবা আমাদের এই তো মমতাকে দাঁড় করালো। ঠিক আছে, যে কেউ দাঁড়াতে পারে। তো এবার কি হচ্ছে? এবার জয় বেদেন বলছে আমার ভালো লাগছে না, আর 3জন ক্যান্ডিডেটকে চেঞ্জ করে দাও, অন্য নিয়ে আসো। বলতে পারে কেউ? বলতে পারে না। কি হচ্ছে? বাহিরকার যে কোনো দেশ কিংবা বাহিরকার কোনো যতই পাওয়ারফুল হোক না কেন, ইউএনের সেক্রেটারি মেন হেড হোক না কেন, বাহিরকার কোনো ব্যক্তি আমাদের যত কিছু পলিটিক্যাল জিনিস হচ্ছে না, যাই কিছু হচ্ছে, কোনো জিনিসে তারা ইন্টারফেয়ার করতে পারবে না। আমরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আমাদের লোকরাই সব কিছু ঠিক করবে। এটাকে বলা কি হয়? সোভেরিয়ান। আমরা বাহিরকার ফোর্স থেকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সোভেরিয়ান। ঠিক আছে, দেন সোভেরিয়ান সব লেখা আছে। দেন নেক্সট সোশ্যালিজম মানে কি হচ্ছে? সামাজিক, সমাজতন্ত্র যাই কিছু বলো। এটা মানে কি হচ্ছে? ফর এক্সাম্পল মেনে নাও কোনো একটা স্কিম চালু হচ্ছে, স্কিম যখন চালু হলো, ওই স্কিমটা এমন তো দেখবে না তুমি হচ্ছে গরিব তোমাকে দেওয়া হবে না, তুমি হচ্ছে বড় লোক তোমাকে দেওয়া হবে না, তুমি হচ্ছে হিন্দু তোমাকে দেওয়া হবে না, তুমি হচ্ছে মুসলিম তোমাকে দেওয়া হবে না, এমন তো হয় না। কী হয়? সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়। এটাই গভর্নমেন্টের কোনো স্কিম যখন হয় না, তখন কি হয়? সবারই ওয়েলফেয়ারের জন্য
হ্যাঁ ডেফিনেটলি গরিব যারা আছে ফর এক্সাম্পল বিপিএল, এটা একটা কার্ড আছে, তাদেরকে ওয়েলফেয়ার মানে তাদেরকে উত্থান করার জন্য কি করা হয়, উদয় করার জন্য এই স্কিমসগুলো চালানো হয়। এই স্কিমসগুলো কি হচ্ছে, গভর্নমেন্ট চালাচ্ছে, প্রাইভেট সেক্টর চালাচ্ছে না, আম্বানি চালাচ্ছে না, ঠিক আছে, গভর্নমেন্ট চালাচ্ছে। গভর্নমেন্ট সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে, সবাইকে ইকুয়ালি দেখে। কোনো জিনিসকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা, ইকুয়ালি দেখা মানে কি হচ্ছে, সোশ্যালিজম। কিংবা যারা গরিব আছে তাদেরকে উঠানো বলে সোশ্যালিজম বলা হয়। দেন নেক্সট সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। আমাদের রাজ্যের কোনো একটা ধর্ম আছে? নাই। আমাদের কান্ট্রির কোনো একটা ধর্ম আছে? না। আমরা ধর্মনিরপেক্ষ দেশ। কি হচ্ছে, যে কোনো ধর্ম কেউ পালন করতে পারে আর যে কোনো ধর্ম কেউ তোমাদের ফলো করতে পারে, ঠিক আছে। দেন নেক্সট ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে কি হচ্ছে, গণতন্ত্র, ডেমোক্রেসি, ডেমোক্রেটিক। ডেমোক্রেসিতে কি বলে, আমাদের যে এই মেন হেড হবে তাকে কে চুজ করবে, আমরাই তো চুজ করব, তাই না। ডেমোক্রেসিতে কি বলে, আমরাই মেন হেড হচ্ছি, পিপলস। ডেমোক্রেসি এখন বললো না, কি লিখলাম, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ঠিক আছে। এই জিনিসটা কি হচ্ছে, যেটা ডেমোক্রেসি হচ্ছে সেটা আমরাই নিজের জন্য বানাচ্ছি, আমাদেরই যে রিপ্রেজেন্টেটিভ সব আমরাই চুজ করব, এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি। রিপাবলিক, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক একই মতন কিন্তু একটু আলাদা। রিপাবলিক মানে কি হচ্ছে, ফর এক্সাম্পল আগেকার যুগে কী হতো, যত রাজা মহারাজারা ছিল, মানে রাজা কা বেটাই রাজা বনেগা, তাই না। বাট अभी कौन, आनंद सिंह की बोलेছিল, अरे ये सब मूवी देखा करो, सुपर 30 की बोलेছিল, राजा के बेटा राजा नहीं, कौन राजा बनेगा, जो हकदार होगा, তাই না, এটাই তো বলেছিল। এই জিনিসটি হচ্ছে রিপাবলিক। রিপাবলিকের মানে এটা। আগে কি হতো, তোমাদের হচ্ছে ফার্স্ট চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যকে কে মারলো, চন্দ্রগুপ্ত মৌর্যকে কেউ মারেনি, ফার্স্ট কে ছিল না, আরে এখানে বিম্বিসার কাকে মেরেছিল, তার বাপ, হ্যাঁ বিম্বিসার হচ্ছে, বিম্বিসারকে তার ছেলে মেরেছিল, কে মেরেছিল, আজাশত্রু মারলো, ঠিক আছে। এমন করে কি হচ্ছে, নিজের বাপকে মেরে নিজের ছেলে এমন করে হয়েছে, কিংবা নিজের বাপের যে বড় ছেলে সে হচ্ছে তোমাদের রাজা, এমন করে তো হতো আগে, কিন্তু এখন সেটা হয় না। কি হচ্ছে, হয় না, কেন হয় না, এখনও তো হচ্ছে, তাই না। যে নেতা হ্যাঁ উসকা বেটাই তো নেতা বান রা হ্যায়। কী হলো, সমীক হোসেন কী হলো, মান্নান হোসেনের ছেলে সমীক হোসেন না, এটাই তো। ও প্রতিবার এমন শুধু কংগ্রেস বললে না, যে কোনো পার্টি, বিজেপিও হচ্ছে, কংগ্রেস হচ্ছে, তৃণমূল হচ্ছে, সবাই হবে পয়সা, অরিজিনাল হচ্ছে পয়সা। जिसके पास पैसा है दुनिया झुकती है उसके सामने, समझे। खराब लगेगा बट यही सच है। तो এবার নেক্সট है রিপাবলিক মানে কি হচ্ছে, আমাদের যে প্রতিনিধি ওটাকে আমরা চুজ করব। কোনো এবার তোমাদের বাপ ছেলে দাদা এমন করে হবে, বাপের ছেলে হবে, ছেলেরই আবার নাতিপুতি হবে, ওই যে মিনিস্টার হবে, ওই যে চিফ মিনিস্টার হবে, এমন করে হবে না, ওটাকে আমরা চুজ করব। তার রিপ্রেজেন্টেটিভ, আমাদের রিপ্রেজেন্টেটিভকে চুজ করব, আমরাই চুজ করব। আমাদেরকে যে রুল করবে, কারা চুজ করবে, আমরাই চুজ করব। এটা হচ্ছে তোমাদের রিপাবলিক, ঠিক আছে। চলো নেক্সট জওয়াহরলাল নেহরু 13 ডিসেম্বর এটা হয়ে গেলো, 22 জানুয়ারিতে এটা অ্যাডপ্ট হয়েছিল, এটা হয়ে গেলো। ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বল যেটা আছে না প্রস্তাবনা, ওটার ভাষা কোথা থেকে নিয়ে আছে, ফ্রান্স থেকে আমরা নিয়েছি। চলো তারপরে মিনি কনস্টিটিউশন হয়ে গেলো। হ্যাঁ এবার একটা হচ্ছে প্রিয়াম্বল কি আমাদের প্রস্তাবনার পার্ট, মানে সরি প্রস্তাবনা কি আমাদের কনস্টিটিউশনের পার্ট? ডেফিনেটলি হ্যাঁ। আগে কি বলা হয়েছিল, ফর এক্সাম্পল একটা বই লিখছি, এটা হচ্ছে আমার কনস্টিটিউশন ধরে রাখুন, ঠিক আছে। এটা তো সেন্টারের কনস্টিটিউশন, তাই না। সবকা একদম সট্টা বাট্টা লেখা हुआ है। তো কী হচ্ছে, এখানে এমন করে পেজ খুললাম, প্রিফেস, এখানে ভালো করে সব কিছু লেখা আছে, কি আছে বইয়ে কি না, এমন করে সব কিছু লেখা আছে, এটাই তো। তারপরে কি হলো, সব কনস্টিটিউশনে এক একটা জিনিস তোমাদের লেখা আছে, এমন করে লেখা আছে। তো এবার কি হচ্ছে, এই সব জিনিস, এই যে ফার্স্ট পেজটা, এই পেজটা কি বইয়ের পার্ট না? ডেফিনেটলি বইয়ের ভিতরেই তো আছে। তাহলে কি হচ্ছে, প্রথমে আগে বলা হয়েছিল বেরুবাড়ি কেস একটা হয়েছিল, বেরুবাড়ি কেস 1960 সালে হয়েছিল। ওখানে কি বলেছিল, কি কনস্টিটিউশনের পার্ট কি প্রিয়াম্বল? ওখানে বলা হয়েছিল না, কনস্টিটিউশনের পার্ট না। কিন্তু তারপরে কি হলো, কেশবানন্দ ভারতী কেস কেরালাতে হলো, ওখানে কি হলো, ওখানে বলা হয়েছিল কনস্টিটিউশন আমাদের প্রিয়াম্বল আমাদের কনস্টিটিউশনের পার্ট। বুঝতে পারলা? এই দুটো কেস মাথায় রাখবা, কোশ্চেন ডাইরেক্ট চলে আসতে পারে। কি বলে, কেশবানন্দ ভারতী কেস কত সালে হয়েছিল, ঠিক আছে। তো কত সালে, 1973 সালে হয়েছিল। বেরুবাড়ি কেস কখন হয়েছিল, 1960-তে হয়েছিল। বুঝে, চলো এ ভি হুয়া। হ্যাঁ এই তো লেখা আছে, সব লেখা আছে। একদম লাস্টে যাও, পেজ নাম্বার 3-তে বাম দিকে একদম নিচে দুটো কেস কালো করে ব্রাইট করে লেখা আছে।
ওকে, দেন নেক্সট হচ্ছে লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি। এই আইডিয়াটা আমরা কোথায় থেকে নিয়েছি? ফ্রান্স থেকে নিয়েছি। লিবার্টি মানে স্বাধীনতা, তারপরে হচ্ছে ইকুয়ালিটি মানে সাম্য, ইকুয়ালিটি সবাইকে ইকুয়ালি দেখা হচ্ছে, আর ফ্র্যাটার্নিটি মানে ভাইচারা। ঠিক আছে, ওকে। ভাইচারা মানে জানো তো, হাম তুম ভাই ভাই, আরে ভাইচারা ওই, হ্যাঁ। তারপরে হচ্ছে জাস্টিস, ন্যায়। এই আমরা যে অ্যাডপ্ট করেছি আইডিয়া অফ জাস্টিস, কোথা থেকে অ্যাডপ্ট করেছি? রাশিয়া থেকে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরো প্রিয়াম্বলের স্টোরি, আর কিছু নয় প্রিয়াম্বলে। আর প্রিয়াম্বলকে কে কী বলেছে এটাও তোমরা একটু জাস্ট পড়ে লিও, এটা তোমাদের কাজ। প্রিয়াম্বল ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট, এটা বলেছে গভের, আস্টিন। এগুলো না পড়লেও তোমাদের চলবে, এটা বিসিএসের নোট যেহেতু, তোমরা যদি নাও পড়ো তাও চলবে। প্রিয়াম্বল ইজ এ পলিটিক্যাল হরস্কোপ বলেছিল কে মুন্সি। প্রিয়াম্বল ইজ এ প্যারাডাইজ অফ লয়ার, এটা বলেছিল এমভি পালে। আর প্রিয়াম্বল ইজ এ কে অফ কনস্টিটিউশন, এটা বলেছিল আর্নেস্ট বেকার। আর প্রিয়াম্বল ইজ এ সোল অফ কনস্টিটিউশন অ্যান্ড প্রিয়াম্বল ইজ এ ভ্যালুয়েবল জুয়েল ইন আওয়ার কনস্টিটিউশন, এটা বলেছিল ঠাকুরদাস ভার্গব। এগুলো না পড়লেও চলবে। নেক্সট হচ্ছে আইডিয়াস, আমরা কোন আইডিয়া কোথায় থেকে নিয়েছি, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যতটুকু তোমাদেরকে পড়তে হবে অতটুকু আন্ডারলাইন মারো, ঠিক আছে? বাদ বাকি কিছু এক্সট্রা পড়তে যাও না, অনেক কিছু লেখা আছে এখানে, যতটুকু তোমাদেরকে পড়তে হবে ওগুলো আন্ডারলাইন মারবা। ফার্স্ট, ইউকে থেকে আমরা কি কি নিয়েছি? ক্যাবিনেট সিস্টেম, আন্ডারলাইন মারো। ক্যাবিনেট সিস্টেম, বাইকামেরাল পার্লামেন্ট, সিঙ্গল সিটিজেনশিপ, বাস এটুকু। ক্যাবিনেট সিস্টেম, বাইকামেরাল পার্লামেন্ট অ্যান্ড সিঙ্গল সিটিজেনশিপ। ক্যাবিনেট সিস্টেম মানে কি হচ্ছে? ফর এক্সাম্পল মেনে নাও, আমাদের যদি দেশে টাকা পয়সার কোনো প্রয়োজন হয়, কিংবা ট্যাক্স ফ্যাক্স বাড়াবো কমাবো, কিংবা বাজেট যদি পাস করতে হয়, তাহলে এই অমিত শাহ হোম মিনিস্টারকে ডাকা হবে, তাই তো? কাকে ডাকা হবে? হ্যাঁ, পাচ্ছে আবার অমিত শাহকে ডাকা হবে, নির্মলা সীতারামনকে ডাকা হবে, তাই না? কি হচ্ছে? নির্মলা সীতারামন হচ্ছে তোমাদের ফিনান্স মিনিস্টার, ও হচ্ছে অর্থমন্ত্রী। এবার কি হচ্ছে? মেনে নাও যুদ্ধ হবে, যুদ্ধের জন্য এবার কি লাগবে? আর্মিকে ডাকতে হবে। তাহলে কাকে ডাকা হবে? নির্মলা সীতারামনকে, ফিনান্স মিনিস্টারকে ডাকা হবে, তাই না? কাকে ডাকা হবে? ডিফেন্স মিনিস্টার ডাকা হবে। তাহলে কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? একটা একটা পজিশন দিয়ে আছে সবাইকে। এই যে পজিশন দিয়ে আছে না, এদেরকে কি বলা হয়? ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। বুঝতে পারলা? ক্যাবিনেট মিনিস্টার যেমন ডিফেন্স মিনিস্টার আলাদা, ফিনান্স মিনিস্টার আলাদা, হোম মিনিস্টার আলাদা, প্রাইম মিনিস্টার আলাদা, এগুলো হচ্ছে। তো এগুলো কি হচ্ছে? এগুলোকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার্স। পোর্টফোলিও সিস্টেম একই। পোর্টফোলিও মানে জাস্ট যেটা তুমি করছো না, একটা এই পোর্টফোলিও তোমারা আপস্টক না কিয়া হ্যাঁ, পোর্টফোলিও জানিস তো? ওটাই কি হচ্ছে? যদি তুমি একটা লিখছো, ফর এক্সাম্পল প্রাইম মিনিস্টার লিখলা, কে আছে? ডিফেন্স মিনিস্টার লিখলা, কে আছে? তুমি কি করছো, তোমার পজিশন কি, এটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। বাস এটুকু। দেন নেক্সট কি হচ্ছে? ক্যাবিনেটের পর বাইকামেরাল পার্লামেন্ট। বাইকামেরাল পার্লামেন্ট মানে দুই কক্ষ, বাই কা মে রাল, বাই মানে টু, কামেরাল হাউস, দুটো হাউস আছে। কি কি হাউস আছে? ফার্স্ট হচ্ছে লোকসভা, সেকেন্ড হচ্ছে রাজ্যসভা। স্টেটে কি হয়? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল। এটা হচ্ছে কি? বিধানসভা, এটা হচ্ছে বিধান পরিষদ। ঠিক আছে, এগুলো পরে লিখাবো, এখন লিখতে হবে না। হ্যাঁ, না না, ওটা হ্যাঁ বলতে বড়, কিন্তু কোনো কাজ নাই পরিষদ। যেমন কি আছে? লোকসভা অ্যান্ড রাজ্যসভা, রাজ্যসভার কোনো কাজ নাই। কী কাজ আছে দেখাও তো? কোনো কাজ নাই। ওটা হচ্ছে যারা রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে পাঠানো হয় ওখানে, এদের কথা কোনো দিন শোনায় না। হ্যাঁ, বেতনটা তো ভাই, হ্যাঁ, ওকে ওকে, চলো নেক্সট হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ। ঠিক আছে, সিঙ্গল সিটিজেন মানে এক নাগরিকত্ব। ফর এক্সাম্পল ভালো করে শোনো, চলো, হ্যাঁ, দিদির ইলেকশন দিতে গেলা একটা ভোটার কার্ড নিয়ে যাচ্ছ, মোদির ইলেকশন দিতে গেলে আর একটা ভোটার কার্ড নিয়ে যাচ্ছ, তাই তো? দুটো ভোটার কার্ড নাই তোমাদের কাছে? আরে তাই তো, একটাই দিয়েছে তোমাদেরকে, একটা ডিজিটাল দিয়েছে আর একটা তোমাদের জিরক্স দেয়নি। জিরক্সটা হচ্ছে দিদির জন্য, ডিজিটাল হচ্ছে মোদির জন্য, তাই তো? এটা কী হচ্ছে? ভোটার কার্ড একটাই আছে আমাদের। একটা হচ্ছে কি হচ্ছে? তুমি প্রাইম মিনিস্টারকে ভোট দাও, তাও তোমাদের ওই ভোটার কার্ড দিয়ে হবে। চিফ মিনিস্টারকে ভোট দাও, তাও তোমাদের ওই ভোটার কার্ড হবে। তুমি যদি মেনে নাও মধ্যপ্রদেশে আছো, তোমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তুমি মধ্যপ্রদেশে আছো, ভোট দিতে চাও, ভোট দিতে পারবা?
হ্যাঁ পারবা। কেমন করে? পোস্টাল ভোট বলে না, পোস্টাল ভোট কারা পাবে? যারা জব করে কিংবা যারা ফর এক্সাম্পল ভোট নিতে যাচ্ছে, যেমন টিচার্সরা, তারা তো ভোট নিতে যায়, তারা কি ভোট দেয়? হ্যাঁ দিয়ে দেয়, আগে দিয়ে দেয়। তারা যখন তাদেরকে কাজগুলো দেওয়া হচ্ছে তখন তারা স্ট্যাম্প মেরে দিল, লিখে দিল, সাইন করে দিল, ভোট দিয়ে দিল। এটা হচ্ছে পোস্টাল ভোটস। আছে অনেক কিছু, ওগুলো এখন পড়াচ্ছি না। তো এখানে কি হচ্ছে, হ্যাঁ সামনে আসো, একটু সামনে চলে আসে তাহলেই হবে। চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার এগুলো চুজ করার জন্য আমাদের একটাই তো আছে, আলাদা আলাদা তো নাই, ঠিক আছে? কিন্তু এই তো ইউএসএ দেখছো, ওখানে ইউএসএতে কটা স্টেট আছে, কটা কান্ট্রি আছে? 50+1 51, ঠিক আছে? আগে 50টা ছিল, এখন বর্তমানে 2021 সালে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর কেন বলছি, মে মাসে, ঠিক আছে, ওয়াশিংটন ডিসিও এবার আলাদা কান্ট্রি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে টোটাল কান্ট্রি কটা হচ্ছে? 51টা কান্ট্রি হয়ে গেল। তাহলে ইউএসএতে আমাদের 51টা কান্ট্রি আছে। ওখানে কি হয়, এক একটা কান্ট্রি, যেমন সান ফ্রান্সিসকো, ম্যানহ্যাটন, তারপর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, তারপর মিসিসিপি, অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো কি হচ্ছে, প্রতিটা কান্ট্রির নিজস্ব একটা মেয়র চুজ করা হয়। মেয়র চুজ করার জন্য আমাদের আলাদা ভোটার কার্ড আছে, ঠিক আছে? তারপরে কী হচ্ছে, পুরো ইউএসএর একটা প্রেসিডেন্ট চুজ করা হয় প্রতি 4 বছর পর পর। প্রেসিডেন্ট চুজ করার জন্য আলাদা ভোটার কার্ড ইউজ করে। ওই যে মেয়রের কার্ড দিয়ে ওটা ভোট হবে না। তাহলে কী হচ্ছে, এই দুটো ভোটার কার্ড, ঠিক আছে, দুটো আলাদা আলাদা কী হচ্ছে, ডুয়েল সিটিজেনশিপ হচ্ছে না? তাহলে কী হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের ইউএসএতে ডুয়েল সিটিজেনশিপ ফলো করে, আমরা সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি। আমরা এই সিঙ্গেল সিটিজেনশিপ যেটা ফলো করছি সেটা কোথা থেকে ধার করেছি? ইউকে থেকে ধার করেছি। আর ইউনাইটেড কিংডম, আর একটা জিনিস শুনে রাখো, আমাদের যে কনস্টিটিউশনে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1935, এখান থেকে কাছাকাছি 75% জিনিস আমাদের কনস্টিটিউশনে নেওয়া হয়েছে, বুঝলা? যেটা নিয়ে আমরা ঝামেলা করছিলাম, রলেট শাসন, তারপরে সাইমন কমিশন, তারপরে তোমাদের আর কি হলো, এই রাউন্ড টেবিল কনফারেন্স, ঠিক আছে? যত কিছু ঝামেলা হলো কিসের জন্য? এটার জন্যই তো হচ্ছিলো। কিন্তু কী হলো, অ্যাট দ্য এন্ড এটাই আমাদেরকে হেল্প করলো। চলো ये भी हुआ। দেন নেক্সট কী হচ্ছে, ইউএসএ থেকে রিটেন কনস্টিটিউশন, আন্ডারলাইন মারো, রিটেন কনস্টিটিউশন, তারপরে ফান্ডামেন্টাল রাইট, তারপরে প্রিয়াম্বল, বাস এটুকু। আর জুডিশিয়াল রিভিউ, এই 4টে টিক মারো। ইউএসএতে ফার্স্ট হচ্ছে রিটেন কনস্টিটিউশন, সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, থার্ড হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রিয়াম্বল। তাহলে প্রিয়াম্বল আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে নিয়েছি, এটা যেটা এক্সপ্লেন করলাম থাক। দেন নেক্সট হচ্ছে রিটেন কনস্টিটিউশন, ফর এক্সাম্পল লিখিত সংবিধান। লিখিত সংবিধান আমাদের কি লিখিত না? হ্যাঁ লিখিত। ইউনাইটেড কিংডমকে লিখিত না, ওদের লিখিত না। তাহলে স্যার ওদের সংবিধান কি নাই? ওদের সংবিধান আছে, সব কিছু আছে, প্রোটোকলস একটা দিয়ে আছে। কিন্তু কি হচ্ছে, এখানে তোমাদের কুইন এলিজাবেথ যা বলবে ওটাই লাস্ট ফাইনাল। সংবিধানে যা লেখা আছে, আমি কিছু মানি না, কুইন এলিজাবেথ যা বললো এটা ফাইনাল, এটাই তো। কিন্তু আমাদের এখানে প্রেসিডেন্ট যদি বলে কি না আমি সংবিধান মানি না, অন্য জিনিস আমি যা বললাম ওটা ফাইনাল, প্রাইম মিনিস্টার যদি বলে আমি সংবিধান মানি না, আমি যেটা বললাম ওটা ফাইনাল, এটা কি বলতে পারে? না। এটাই কি হচ্ছে রিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশনে কি হচ্ছে, সব কিছু লেখা আছে, কি হবে না হবে সব কিছু লেখা আছে। কিন্তু আনরিটেন কনস্টিটিউশনে কেউ একজন ব্যক্তি যে মেন হেড হয়, ফর এক্সাম্পল ইউনাইটেড কিংডমের সব কিছু আছে, ওখানে পার্লামেন্ট আছে, সব কিছু চলছে, কিন্তু কুইন এলিজাবেথ যদি বলে দেয় কি এই লটা পাস হবে না, আমি মানে আমার ভালো লাগছে না, কুইন এলিজাবেথ যদি বলে ওটাই হচ্ছে কথা ফাইনাল। আর ওদেরও প্রোটোকলস আছে, এমন ডাইরেক্ট গিয়ে বলে দিবে এমন করে না, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। দেন নেক্সট ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকার আগে কটা ছিল? এক সপ্তাহে 7 দিন, 7টা ছিল, ঠিক আছে। তারপরে সানডে হটিয়ে দিল, এখন বর্তমানে কটা আছে? 6টা আছে, ঠিক আছে। তাহলে মৌলিক অধিকার কটা আছে আমাদের বর্তমানে? 6টা আছে। নেক্সট দিন তোমাদের আর্টিকেলস যখন লেখাবো, এর নিচে আর্টিকেলস, পেজ নাম্বার 5 থেকে 8 পর্যন্ত আর্টিকেলস আছে, ইম্পর্টেন্ট আর্টিকেলস। কোনগুলো তোমাদেরকে পড়তে হবে? সব পড়তে এমন না, যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলোই পড়তে হবে, ওখান থেকে তোমাদের কমন থাকবে। তো আর্টিকেলসগুলো নেক্সট দিন দিয়ে দেবো, ওই তোমাদের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি এর ব্যাপারে সব কিছু দিয়ে দেবো। আজকে এখানে পর্যন্তই হবে, এই পেজ পর্যন্তই হবে। দেন নেক্সট হচ্ছে কি ইউএসএসআর, না জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ মানে কি হচ্ছে?
জুডিশিয়াল রিভিউ মানে ফর এক্সাম্পল মেনে নাও হাইকোর্ট, হ্যাঁ ফারুক আমি, ঠিক আছে, ফারুক আর আমার ভিতরে একটা কেস চলছে, ঠিক আছে, আমি কি করছি, আমার হেভি টাকা, আমি হচ্ছে বদমাস, ঠিক আছে, আমি খাইয়ে দিলাম টাকা, এই আয় এখানে, কি হচ্ছে এই কেসে আমার দিকে পড়ে যেন কেসটা হয়, তাহলে দাও টাকা, লে না 2-3 কত লাগবে, 2-3 লাখ, আরে 10 লাখ টাকা লে, আমার দিকে যেন হয়, ঠিক আছে, আমি বদমাশি করলাম, কি হলো, হাইকোর্টে এবার আমার দিকে ফটটা মানে রাইটটা চলে আসলো, ফারুক কি হলো, ও কিন্তু কি বেগুনাহ, কিন্তু তাকেও কি দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। এবার কি হচ্ছে, ফারুক কি করবে, এটাকে রিভিউ করবে। রিভিউ মানে জুডিশিয়াল রিভিউ মানে কি হচ্ছে, কোনো এক ফর এক্সাম্পল তুমি একটা কোশ্চেন লিখেছো, আনসার লিখে আসছো, কিন্তু তুমি মার্কস পাওনি দেখছো, তাহলে ওটাকে রিভিউ করার জন্য পাঠানো হয় না, ওই জিনিসই জুডিশিয়াল রিভিউ। ন্যায় যেটা ভুল করা হয়েছে ওটাকে আবার তুমি সংশোধন যদি করতে চাও, ও বলবে না আমি এটা মানি না, আগেন আমি করতে চাই, করতে পারো, হ্যাঁ করতে পারো, এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আবার তোমাকে হাইকোর্টে যাও কিংবা সুপ্রিম কোর্টে যাও, তুমি যেতে পারো, এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এই জিনিস কোথা থেকে নিয়ে আসলো, এটা নিয়ে আসলো তোমাদের এখানে। নেক্সট ইউএসএসআর মানে ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটা হচ্ছে রাশিয়া যেটাকে বলা হয়, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। তো এই রাশিয়া থেকে কী নিয়েছি আমরা, ফান্ডামেন্টাল ডিউটিজ, মৌলিক কর্তব্য, বুঝলা, মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকারে পার্থক্য আছে, বুঝে দিব নেক্সট দিন। নেক্সট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কী লিখে হয়েছে, কনক্রেন্ট লিস্ট আর জয়েন্ট সিটিং। কী হচ্ছে জয়েন্ট সিটিংকে বাংলায় কী বলো, যৌথ অধিবেশন। এই তো পার্লামেন্ট বিল্ডিং, ঠিক আছে, দেখেছো তো, নতুন যেটা হচ্ছে না ওটা এমন করে হচ্ছে, এটা হচ্ছে ভিস্টা, প্রজেক্ট ভিস্টা, বিএস পটেল নাম যে বানাচ্ছে, আর এটা কে বানিয়েছিল, ব্রিটিশের আর্নেস্ট বেরকার, এখানে নাম লেখা নাই, এই বানিয়েছিল, আর দুজন বানিয়েছিল, ওগুলো পরে পড়াবো, এখন না। এখানে কি হচ্ছে রাজ্যসভা, এখানে কি হচ্ছে বড় করে একটু বড়, এটা হচ্ছে লোকসভা, ঠিক আছে। এবার কি হচ্ছে রাজ্যসভা আর লোকসভাতে কোনো একটা বিল পাস হচ্ছে, বিল পাসে লোকসভা বলছে আমি পাস করলাম, রাজ্যসভা বলছে আমি পাস করলাম না, ঠিক আছে, ঝামেলা হয়ে গেল, এ বলছে পাস করবো, এ বলছে পাস করবো না, তাহলে কি হলো, এবার আসতে হবে রাজাকে, রাজাকে হচ্ছে রাষ্ট্রপতি, আসলো ডান্ডা নিয়ে কাঁচাকঞ্চি, আয় সবাই এখানে আয়, কোথায় আসবি, জয়েন্ট সিটিং আসবি, জয়েন্ট সিটিং রুমটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। পার্লামেন্ট বিল্ডিংয়ে 3টা বিল্ডিং নাই, দেখোই নি তোমরা, তাই না, 3টা, একটা বিল্ডিং এখানে হচ্ছে রাজ্যসভা, একটা বিল্ডিং হচ্ছে লোকসভা, এখানে যে বিল্ডিংটা হচ্ছে এটা হচ্ছে জয়েন্ট সিটিং বিল্ডিং, ধরে রাখো, ঠিক আছে। জয়েন্ট সিটিং বিল্ডিংয়ে সবাইকে কে ডাকছে, কোশ্চেন এমন করে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, জয়েন্ট সিটিংয়ে ডাকবে কে, রাষ্ট্রপতি ডাকবে, কিন্তু যে মেন হেড করবে, লিড করবে, সে কে করবে, স্পিকার, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান না, লোকসভার স্পিকার লিড করবে, তাহলে লোকসভার স্পিকার এখানে লিড করে, ঠিক আছে, আর রাজ্যসভা লোকসভা এমন করে সবাইকে একসঙ্গে ডাকা হয়। তো এটাই হচ্ছে জয়েন্ট সিটিং, আমরা কোথা থেকে ধার করেছি, অস্ট্রেলিয়া। আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, ফর এক্সাম্পল মেনে নাও ডিফেন্স, আর্মি, আর্মি কার আন্ডারে পড়ে, রাষ্ট্রপতির আন্ডারে পড়ে, মানে সেন্ট্রাল আন্ডারে পড়ে, ঠিক আছে। পুলিশ কার আন্ডারে পড়ে, দিদির আন্ডারে পড়ে, ঠিক আছে, মানে রাজ্যর আন্ডারে পড়েছে। তাহলে ইউনিয়ন লিস্ট একটা আছে, স্টেট লিস্ট একটা আছে, কনকারেন্ট লিস্ট একটা আছে। ফর এক্সাম্পল এডুকেশন, এডুকেশন কিসের আন্ডারে পড়ে, শিক্ষা, হ্যাঁ যৌথ, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যাশনাল পার্কসগুলো, যেমন কি আছে আমাদের জাতীয় উদ্যান এখানে নাই, বেথুয়াডারিতে নাই, বেথুয়াডারি কি হচ্ছে প্রোটেকশন আমরা দিচ্ছি, কিন্তু যত কিছু খরচা বর্চা কিংবা যত কিছু ঠিকঠাক হবে সব সেন্ট্রাল করবে। তাহলে কি হচ্ছে এগুলো তোমাদের কার আন্ডার আছে, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে দুটো যেটা ম্যানেজ করে, দুজন একসঙ্গে যেটা ম্যানেজ করছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া। নেক্সট, হ্যাঁ রাশন, হ্যাঁ রাশনও কনফার্ম, এ তো কনকারেন্ট। তোমাদের রাশন কি হচ্ছে পয়সা, তোমাদের রাশন কোথা থেকে আসছে, এফসিআই থেকে আসছে, পিডিএস থেকে আসছে না। পিডিএস ইজ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। পিডিএস ডিস্ট্রিবিউট করছে RKSY1, RKSY2, SPHS, PHS, AYY, ঠিক আছে। RKSY হচ্ছে রাজ্যসভাদের, আর AYY, ASH যেগুলো আছে না, এগুলো হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। এবার কি হচ্ছে এফসিআই থেকে খাবার আসলো, এফসিআই কি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা কে চালাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে চালাচ্ছে। তাহলে কি ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর লিয়া হয় না, আমরা এক্সাম দিই তো,
ডব্লিউপিএসসি এক্সাম লাই না ফুড সাপ্লাই ইন্সপেক্টরের, তো ওটা কী হচ্ছে, ওটাও তো ফুড সাপ্লাই। আর এফসিআই ওটা তো ফুড সাপ্লাই। তো কী হচ্ছে, সেন্টারেরও তো আছে, স্টেটও আছে। যেখানে দুজন একসঙ্গে মিলে কাজ করে সেটাকে বলে কি, কনকারেন্ট লিস্ট। বুঝে? চলো নেক্সট হ্যাঁ জাপান। জাপান থেকে কী নিয়ে হয়েছে, সুপ্রিম কোর্ট কেমন করে চলবে। আমাদের সুপ্রিম কোর্ট কেমন করে চলে, যেমন জাপানের সুপ্রিম কোর্ট চলে সেম টু সেম এমন আমাদের সুপ্রিম কোর্ট চলে। ঠিক আছে, ফর এক্সাম্পল মেনে নাও আমি সাব্বিরকে সেকে দিলাম, খুন করলাম, মেনে নাও। না না না, আমার একটা কনস্টেবল কমে যাবে। কাকে মারবো, হামিমকে মারছি। না না, শুভকে মারবো, শুভ বিশ্বাসকে মারবো। তোমায় কাটিয়ে ফেলবো, পাস তো করছো না, ধরতে পারবি কেন, যাস না ধরতে। আচ্ছা একদম সোজা বলেছি, স্যার পারবো না। মানে তুমি যখন পাস করবা, যখন ধরতে পারবে না, তখন আমি সত্যি বলছি অনেকজন আছে এখানে পাস করবা, 1 সেকেন্ডে যখন ফেল হবে না, তখন ওখান থেকে গেট পর্যন্ত যে ডিস্টেন্সটা হচ্ছে জাস্ট 100 মিটার দূর, ওই 100 মিটার আসতে তোমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। একদম এমন করে চলবা, মানে তোমার জীবন শেষ হয়ে গেছে। দৌড়ো, এখনই সময় আছে, দৌড়ো। ঘুম এখন কামাই করো। কি আমি তো তার জন্য তো লেট করলাম না ক্লাস, আগে 7টা থেকে হতো 7:30 করে দিচ্ছি। তোমরা 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা প্রিপেয়ার করো, তারপর আধ ঘন্টা আরামসে রেস্ট করে স্নান টান করে তারপরে আসো। কে বলেছে 7:30টার দিকে? ঠান্ডার সময় তো 8টার দিকে করে দেবো ক্লাসগুলো, আমি 8টা থেকে 10টা করবো ঠান্ডার সময়। ওকে, আর যারা সকালে পারছো না বিকেলে যাও, কোনো এক টাইম যাও, কিন্তু ধরতে তো হবেই তোমাদেরকে। দেন নেক্সট জার্মানি। জার্মানি থেকে কী নিয়ে হয়েছে, এমার্জেন্সি। এমার্জেন্সিতে কি হয়, আমাদের মৌলিক অধিকার যেগুলো হচ্ছে সেগুলো খণ্ডন হয়ে যায়। মৌলিক অধিকারগুলো খণ্ডন হয়ে গেল। মৌলিক অধিকার কটা আছে, 6টা। এমার্জেন্সি যখন লাগে, ভালো করে শোনো, এমার্জেন্সি যখন লাগে, এমার্জেন্সি আমাদের 3 রকমের। কি কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনলো? তারপরে আর কিছু সময় লাগবে না, জাস্ট এটাই শুনে নাও, তাহলে ছুটি। 2 ঘন্টা তো হয়ে গেছে, এটার পরে ছুটি। তাড়া নাই তো ঘরের, তাহলে ঠিক আছে। হ্যাঁ তাড়ে তাড়া। ইমার্জেন্সি 4 যোগ করো, 4 যোগ করো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কি, জাতীয় জরুরি ব্যবস্থা, মানে ন্যাশনাল ইমার্জেন্সি। সেকেন্ড হচ্ছে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি কিংবা প্রেসিডেন্ট রুল। তারপর হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। ন্যাশনাল এমার্জেন্সি মানে মেনে নাও ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে যুদ্ধ হলো, তখন কি লাগাবে, ন্যাশনাল এমার্জেন্সি লাগাবে, ঠিক আছে। ন্যাশনাল এমার্জেন্সি কবার হয়েছিল, 3 বার হয়েছে, ঠিক আছে। ইন্ডো পাক ওয়ার, ইন্ডো চায়না ওয়ার, আর ইন্দিরা গান্ধী একবার লাগিয়েছিল 1975 সালে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তারপর হচ্ছে স্টেট এমার্জেন্সি কিংবা কনস্টিটিউশনাল এমার্জেন্সি কিংবা প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন যেটা তোমরা বলো, ওটা কখন, মেনে নাও কোনো স্টেটে রায়ট হলো, মব হলো, ঝামেলা হলো, ঠিক আছে, কিংবা স্টেটে মেনে নাও এখন ওয়েস্ট বেঙ্গলে টোটা বিধানসভা সিট কটা, আরে 294, একটা আমাদের কে করে, রাজ্যপাল। রাজ্যপাল নিয়োগ করে, কিন্তু আর নিয়োগ হয় না এটা, তাই এখন 294টা আছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, 294 আমি তোমাদেরকে বোঝানোর জন্য 300 করে দিলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে, এদিকে আছে টিএমসি, এদিকে আছে বিজেপি। কংগ্রেস আর সিপিএম তো ভাঁড় মেয়ে, তাই না, কেউ নাই এখন। টিএমসি 150, বিজেপি 150 দিয়ে দিলাম। তো এবার কি হচ্ছে, এ পার্টি লিড করবে না এ পার্টি লিড করবে, কি হচ্ছে এখানে, কেউ যেতে পারবে না। মহারাষ্ট্রতে কি হয়েছিল,
না, কেউ কোনো পার্টি মেজরিটি পায়নি, দিয়ে তারপরে ইচ্ছা করে দেবেন্দ্র ফডনবিসকে বানিয়ে দিল, কিন্তু ওটা বানাতে পারবে না। তারপর এনসিপি আসলো আর বাল সাহেব ঠাকরে আসলো, উদ্ধব ঠাকরে আসলো, দিয়ে সবাই একসঙ্গে আসার পর বললো কি আমরা পার্টি বানাবো, মানে লিড করব। তাহলে উদ্ধব ঠাকরে চিফ মিনিস্টার হয়ে গেল। এই সিচুয়েশনে কি হচ্ছে, ডেডলক সিচুয়েশন, মানে এখানে কোনো পার্টি লিড করছে না। তাহলে কি হবে, এখানে কেউ চিফ মিনিস্টার হতে পারবে না। তখন কি হয়ে যাবে, এমএলএদেরকে কিনা হবে, মানে 10 কোটি 20 কোটি কে কত লিব, একটা এমএলএর দাম এত, ঠিক আছে। এবার কি হচ্ছে, মেনে নাও একটা এমএলএ দিকে চলে গেল, তাহলে কটা, একটা বেশি হয়ে গেলো, তাই না? বাট দুটো বেশি হয়ে গেল। একটা এমএলএ যদি এখান থেকে চলে গেল, তাহলে এখানে কত হচ্ছে, 51 হয়েছে। দুটো বেশি হয়ে গেল না, একটা বেশি কখনো হয় না, দুটো বেশি হয়, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এই সিচুয়েশানে মেনে নাও কেউ গেল না, আম আদমি পার্টি মতন একদম সব ফ্রেশ, কেউ মানে পয়সা খাবে না, কারাপশান নন কারাপ্টেড কেউ, মানে কারাপ্টেড কেউ না, একদম আম আদমি পার্টির মতন। একজনও এদিকে গেল না, হটলো না, না আমরা এখানে আছি, একজন আমরা এখানেই থাকবো, আমরা কোনো পার্টিতে যাব না। তাহলে কি হচ্ছে, এবার এখানে ডেডলক সিচুয়েশন চলে আসলো, কোনো পার্টি জিতলো না। তাহলে এই সিচুয়েশনে কি হবে, রাষ্ট্রপতি শাসন লেগে যাবে। আবার 6 মাস পর তোমাদের ইলেকশন হবে, 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন লাগে। রাষ্ট্রপতি শাসনের টেনুয়ার কত, মেয়াদ কত, 6 মাস। 6 মাসের পর কি রেনিউ হতে পারে? হ্যাঁ হতে পারে। কত টাইমের জন্যে? আনলিমিটেড টাইম, যত টাইমের জন্যে রিনিউ হতে থাকে, যেটা তোমাদের পাঞ্জাবে হয়েছিল। টানা 6 মাস করতে করতে 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চলেছিল ওখানে পাঞ্জাবে, ঠিক আছে। তো এটাই কি হচ্ছে, এই সিচুয়েশনে রাষ্ট্রপতি শাসন লেগে যাবে। নন কনফিডেন্স মোশন একটা হয়, বুঝাবো সব কিছু, অনেক কিছু আছে বোঝাতে গেলে, ওটাতে রাষ্ট্রপতি শাসন লাগে। রাষ্ট্রপতি শাসন অনেক কিছু আছে। তারপর হচ্ছে নেক্সট ফিনান্সিয়াল এমার্জেন্সি। কেউ চাকরি করে এখানে, কাউরে বাবা মা কেউ চাকরি করে, কেউ চাকরি করে হ্যালো চাকরি, শোনো, ফিনান্স এমার্জেন্সি, যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগে, যেটা করোনাতে লাগানোর কথা ছিল কিন্তু লাগালো না, কি হচ্ছে, ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি লাগে, যারা চাকরিজীবী, স্টেট বলো সেন্ট্রাল বলো, তাদের স্যালারি কাটা হবে। স্যালারি স্ল্যাব কাছাকাছি 50 থেকে 60% কেটে দেওয়া হয়। যদি 10,000 টাকা কেউ পাচ্ছে কোনো চাকরিজীবী, তাদেরকে 5,000 2,000 টাকার স্যালারি দেওয়া হবে। এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এটা একবারও লাগেনি, এটা আনলিমিটেড টাইম। আরে তুমি চাকরি যখন পাবো তখন তুমি বলবা, ঠিক আছে। আর এটা 3 বার লেগেছে, ঠিক আছে। চলো, এটা হয়ে গেল। এই তো আর 2-3টা বাকি আছে। ইতনা জলদি কাহা যা রে হো। তারপর হচ্ছে কানাডা থেকে আমরা কি নিয়েছি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। টিক মারো, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট, ঠিক আছে। মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা আছে। ফর এক্সাম্পল, ডিফেন্সের পাওয়ার কার কাছে আছে, সেন্টারের কাছে আছে। তারপরে পুলিশের পাওয়ার কার কাছে, স্টেটের কাছে আছে। এমন করে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা আছে। এটা কোথায় থেকে নিয়েছি আমরা, কানাডা। তারপর আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি নিয়েছি, পরের দিন পড়াবো। সাউথ আফ্রিকা থেকে কি নিয়েছি, সংবিধানকে সংশোধন করা হয়, এই জিনিসটা আমরা কোথা থেকে, আফ্রিকা থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে। আরেকটা হচ্ছে ফ্রান্স থেকে কি নিয়ে আছে, ওই লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি নিয়ে আছে। তো চলো, आज के लिए इतना ही बहुत हुआ। আর শুনে নাও, আবার বলে দিচ্ছি সবাইকে, কি তারিখ, 12, 13, 14, 15 অরিজিনাল বাঙালি, তাই না। এই 4 দিন পড়াশোনা কিছু করবো না, কোনো নোটস কিছু দেওয়া হবে না, ফুল ছুটি, ঠিক আছে। রেকর্ড করে রাখবো ভিডিওস, সব কিছু পরে দেওয়া হবে। 12, 13, 14, 15 ছুটি। মানে তোমাদের ক্লাস কবে হয়, শুক্রবার। 15 তারিখ তোমাদের 15 তারিখ ক্লাস হবে না, মানে একটা ছুটি হবে। পরে সানডেতে নেক্সট দিন ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, না বুধবারে না, ডাইরেক্ট ক্লাস হচ্ছে শনিবার থেকে স্টার্ট হবে নেক্সট। তো আজকে লিয়ে ছুটি নিকলো। तो फ्रेंड्स, आप लोग का ये क्लास कंप्लीट हुआ, तो तुम्हारे क्लास कंप्लीट हलो। এই ক্লাসে তোমাদের পুরো পলিটিকটা এখন জাস্ট স্টার্ট করে দিলাম। তো যদি তোমাদেরকে আমার এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে তো নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে। আর যেটা তোমাদের মেন্সের ক্লাসগুলো করানো হচ্ছে, এটা যদি তোমরা জয়েন করতে চাও তো আমি নিজের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওখানে হোয়াটসঅ্যাপ শুধু করবা, ফোন করবে না। ফোন করলে তোমাদের ব্লক করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ করবা 9609714558, এটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করো, কিংবা ডিসক্রিপশন বক্সে পুরো প্রসিজারটা দিয়ে আছে কেমন করে তোমরা জয়েন করতে পারো। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।